ভালো করে আমরা রিং থিওরিটা স্টার্ট করি আগে। দেখ, রিং থিওরিতে ঢোকার আগে রিং এর যে উৎপত্তি সেটা আমাদের বুঝতে হবে, যে রিং অ্যাকচুয়ালি কি, কোথা থেকে এলো, রিং কনসেপ্টটা কোথা থেকে এলো। দেখ, রিং এর কনসেপ্ট কিন্তু অ্যাকচুয়ালি গ্রুপের জেনারেলাইজেশন। মানে গ্রুপ আমাদের হাতে আগে ছিল, আমরা অলরেডি গ্রুপ পড়েছি। এই গ্রুপ আবিষ্কার হয়েছে বহু যুগ আগে, প্রায় মানে 1800 শতাব্দীর কাছাকাছি মোটামুটি গ্রুপটা আবিষ্কার হয়েছে। তো তারপর কিন্তু আমাদের হাতে রিং এসেছে, ঠিক আছে। তো এই গ্রুপ থেকে রিং কিভাবে আসলো সেটা তো আমরা বুঝবো, কিন্তু আগে গ্রুপ জিনিসটা কি ছিল সেটা একবার আমরা মনে করে নিই, ঠিক আছে। তাহলে গ্রুপ কি ছিল না, আমরা গ্রুপ বলতে বেসিক্যালি বুঝি একটা নন এমটি সেট, জি ধর নিলাম তার নাম, নন এমটি, তার মানে মিনিমাম একটা অন্তত এলিমেন্ট তার মধ্যে থাকবেই, এবং আর তার সাথে আর একটা অপারেশন, তার নাম দিচ্ছি আমি স্টার, যেটা কিনা বলা হয় বাইনারি অপারেশন। বাইনারি অপারেশন মানে কি, জি ক্রস জি থেকে জি তে একটা ওয়েল ডিফাইন্ড ম্যাপ, তাকে বলে বাইনারি অপারেশন অন জি। আবার বললাম, জি ক্রস জি থেকে জি এর মধ্যে একটা ওয়েল ডিফাইন্ড ম্যাপিং, তাকে আমরা বলবো বাইনারি অপারেশন অন জি। রেডি? এখন অনেকে জয়েন করছে, ঠিক আছে। তোদের জন্য আমি একটুখানি সময়টা পেছালাম, যাতে অনেকে ভুলে টুলে যায়, তো যে ঠিক আছে না হয় 15 মিনিট পর শুরু করলাম, তাহলে সবাই পেয়ে গেল আর কি। যারা ভুলে গেছে তারা হোয়াটসঅ্যাপটা অন করলো, দেখলে হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন আসছে, ঢুকে গেল। কিন্তু তাতেও যদি লেট করে তাহলে কি করে হবে? ওকে, চল। তাহলে আমরা প্রথমে একটা সেট নিয়েছি নন এমটি, তার সাথে একটা বাইনারি অপারেশন নিয়েছি। এটা কি বললাম? বাইনারি অপারেশন। বাইনারি অপারেশন মানে কি বললাম? বাইনারি অপারেশনটার কথার মিনিং কি বললাম, অর্থ কি, বাংলায় কি বলবো না, জি কার্টেসিয়ান প্রোডাক্ট জি থেকে জি এর মধ্যে এমন একটা ম্যাপ যেটা কিনা ওয়েল ডিফাইন্ড, তাকে বলবো একটা বাইনারি অপারেশন অন জি, জি এর উপরে বাইনারি অপারেশন। আচ্ছা, এইবার এই সেট আর এই বাইনারি অপারেশন দুজনে মিলে একটা স্ট্রাকচার তৈরি করবে। যেমন ধর, আমরা প্রথমে ইট তৈরি করি, ঠিক আছে, মাটিকে পুড়িয়ে, তারপর সেই ইট দিয়ে কি হয়, বাড়ি তৈরি হয়। তার জন্য কি লাগে, সিমেন্ট লাগে। তাহলে এই যে ইট গুলো হচ্ছে গ্রুপের এলিমেন্টস, গ্রুপের মধ্যে যারা আছে তারাই সেই ইটের কাজ করছে, আর সিমেন্টের কাজ করছে তোর এই বাইনারি অপারেশনটা। এই ইটের উপর সিমেন্ট চাপিয়ে আমরা আস্তে আস্তে বাড়িটা তৈরি করব। তাহলে যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ, যাকে আমরা বাড়ি বলছি। আর ইট কাদেরকে বলছি, গ্রুপের যা এলিমেন্টস আছে তাদেরকে। আর বাড়ি তৈরি করতে যে সিমেন্ট লাগে তাকে বলছি বাইনারি অপারেশন, যে কিনা দুটো ইটকে জুড়ছে, যেটা কিনা দুটো ইটকে জুড়ছে তাকে বলছি বাইনারি অপারেশন। এবার জোড়ার তো একটা নিয়ম আছে, তুই যেমন ভাবে খুশি ইটগুলোকে জুড়ে দিলে কি বাড়ি তৈরি হবে? পাশাপাশি তুই ইটগুলোকে রেখে দিলি, জুড়ে দিলি, বা ধর লম্বা লম্বি ইটগুলোকে রেখে দিলে জুড়ে দিলি, বাড়ি তৈরি হবে? কোনোদিনও হবে না। তাহলে গ্রুপের স্ট্রাকচার তৈরি করতে গেলে কিছু নিয়ম মানতে হবে, ঠিক যেমন বাড়ি তৈরি করতে গেলে কিছু নিয়ম মানতে হয়। তাই জন্য কি হয়, আমরা যখনই কোনো কিছু তৈরি করি, বাড়ি ঘর তৈরি করি, একটা ভালো মিস্ত্রি খুঁজি, যে আর কি ঠিকঠাক নিয়ম মেনে কাজটা করতে পারবে। যে সে পারবে না, তো ঠিক তেমনই গ্রুপ করতে গেলেও আমাদেরকে কিছু নিয়ম মানতে হবে, যে নিয়মগুলোকে আমরা বলবো গ্রুপ অ্যাক্সিওমস বা ডিফাইনিং অ্যাক্সিওমস অফ গ্রুপ। তাহলে গ্রুপ অ্যাক্সিওমকে আমি লিখছি G1, ফার্স্ট অ্যাক্সিওম অফ গ্রুপ থিওরি। কি ছিল ফার্স্ট অ্যাক্সিওম অফ গ্রুপ থিওরি? প্রথম অ্যাক্সিওম কি ছিল না, আমরা যখনই কোনো একটা গ্রুপ নেব, সেই গ্রুপ মানে কোনো একটা সেট নেব, তার সাথে একটা বাইনারি অপারেশন নেব। সেটটা হচ্ছে জি, নন এমটি সেট, তার সাথে বাইনারি অপারেশন নিয়েছি স্টার। এই স্টারটা জি এর উপর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখাতে হবে। তার মানে কি, এই যে অ্যাসোসিয়েটিভ বলছি, অ্যাসোসিয়েটিভ বলতে কি বোঝায়? তার মানে আমরা যদি তিনটি এলিমেন্টকে অ্যাসোসিয়েট করার চেষ্টা করি, একদম আমি বাংলায় বলছি, ভালো করে বুঝবি, ভালো করে বুঝবি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবি, সেই জন্যই আমি গুগল মিটে পড়াই। তা না হলে আমি তো ইউটিউব লাইভেও পড়াতে পারতাম। ইউটিউব লাইভটা আমি পছন্দ করি না, যাতে কোনো প্রশ্নটা করতে পারিস আমাকে। দেখ, আমি যদি তিনটি এলিমেন্ট নিই এ বি সি, কতটা ভালো করে বোঝ, তিনটি এলিমেন্ট নিলাম এ বি সি, তিনটি এলিমেন্ট গ্রুপ থেকে নিয়েছি, মানে গ্রুপ না, এই নন এমটি সেট থেকে নিয়েছি। হ্যাঁ, এখনো পর্যন্ত তো গ্রুপ হয়নি, যাকে আমরা গ্রুপ বানাতে চেষ্টা করছি, তার থেকে তিনটি এলিমেন্ট নিয়েছি, তার মানে তিনটি ইট নিয়েছি। এবার এই তিনটে ইট বা এলিমেন্ট যাই বল না কেন, হাউ টু অ্যাসোসিয়েট দেম, তাদেরকে কিভাবে জুড়বো। অ্যাসোসিয়েট করা মানে জুড়ে দেওয়া, তাদেরকে জোড়ার নিয়মটা কি? তো গ্রুপ অ্যাক্সিওম 1 বলছে যে তাদের নিয়ম জোড়ার কোনো পারফেক্ট নিয়ম লাগবে না। মানে তুমি প্রথমে, তোমার ইচ্ছে হলে তুমি প্রথমে এ এর সাথে বি জোড়ো, সিমেন্ট দিয়ে জুড়লাম, তার সাথে সি টাকে সিমেন্ট দিয়ে জোড়ো, তুমি এটা করতে পারো।
তুমি এটা করতে পারো, অথবা ইউ ক্যান ডু লাইক দিস, তুমি এরকমও করতে পারো যে এ বি সি ছিল, তোমার ইচ্ছা হলো তুমি প্রথমে বি এর সাথে সিটাকে জুড়ে নিলে, এবার যেটা পড়ে রইলো তার সাথে এটাকে জুড়ে নিলে। তো তোমার এই দুটো জিনিস কিন্তু আলাদা রেজাল্ট দেবে না, এরা সেম রেজাল্ট দেবে। তার মানে কি, এই জোড়ার যে নিয়মটা, সেই নিয়মটা ডিপেন্ড করছে না যে আমি আগে কোনটা জুড়ছি। নিয়ম একটাই যে পাশাপাশি যারা থাকবে তাদেরকে জুড়তে হবে। আমি কোনোদিনও এ এর সাথে সি কে জুড়তে পারবো না ডাইরেক্টলি, কারণ মাঝখানে বি বসে আছে। বোঝা গেল কথাটা? আমি কোনোদিনও এ এর সাথে সি কে জুড়তে পারবো না, কারণ মাঝখানে বি বসে আছে। তাহলে এই হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। কি বলছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি? যে আমরা যখন অ্যাসোসিয়েট করতে যাব তখন যেন একটা পাশাপাশি যে কোনো দুটো জিনিসকে আমরা একসাথে অ্যাসোসিয়েট করতে পারি। বোঝা গেল কথাটা? সো এই হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আমরা নরমালি যেটা লিখি এইভাবে, ফর এভরি a, b, c in G। ঠিক আছে, এটা গেল গ্রুপ অ্যাক্সিওম 1, গ্রুপের প্রথম ডিফাইনিং অ্যাক্সিওম। গ্রুপের সেকেন্ড ডিফাইনিং অ্যাক্সিওম, গ্রুপ অ্যাক্সিওম 2। গ্রুপ অ্যাক্সিওম 2 কি বলা হয়? আইডেন্টিটি প্রপার্টি। তাহলে এই যে আইডেন্টিটি প্রপার্টি লিখছি, এটার মানে কি? মানে হচ্ছে আইডেন্টিটি। আইডেন্টিটি মানে কি? পরিচয়। আইডেন্টিটি কথাটার বাংলা মানে কি? পরিচয়। মানে কোনো একটা এলিমেন্টের সাথে তার এমন একটা এলিমেন্ট থাকবে যাকে মাল্টিপ্লাই করলে ওই এলিমেন্টটা সবসময় পাওয়া যাবে। মানে সেটের মধ্যে এমন একটা এলিমেন্ট থাকবে যে নিজে এমন একটা এলিমেন্ট যে কিনা অন্য এলিমেন্টের সাথে বাইনারি অপারেশন করে সেই এলিমেন্টটাকেই রেখে দেবে, সেটাকে চেঞ্জ করবে না। অর্থাৎ তার পরিচয়টা পাল্টে দেবে না, পরিচয়টা সেম রাখবে। অর্থাৎ এফেক্ট অফ আইডেন্টিটি, মানে পরিচয়টাকে ধরে রাখার এফেক্ট। সো আইডেন্টিটির কাজ কি? ধর আইডেন্টিটিটাকে আমি ই দিয়ে ডিনোট করছি, তাহলে আইডেন্টিটির কাজ কি? যে আমি যদি আইডেন্টিটি এলিমেন্টের সাথে গ্রুপ, মানে ওই সেটের যে কোনো এলিমেন্ট অ্যাসোসিয়েট করার চেষ্টা করি, কম্পোজ করার চেষ্টা করি। কম্পোজ করা মানে জোড়া, বাংলায় বলে জোড়া, আর ইংরেজিতে বললে কম্পোজ করা। আমি যদি কম্পোজ করার চেষ্টা করি তাহলে কি আছে? আমি ই এর সাথে এটাকে কম্পোজ করছি, বা এ এর সাথে ইটাকে কম্পোজ করছি। তাহলে আইডেন্টিটির কাজ কি? না এর যে পরিচয় সেটা নষ্ট হতে দেবে না, মানে এটাকে এই রাখবে, চেঞ্জ হতে দেবে না। তাহলে আমি যদি এরকম করি বা এরকম করি, দুটো ক্ষেত্রেই আমার রেজাল্ট সেম হবে। রেজাল্টটা কি হবে? এ নিজে, এ নিজে। তাহলে আমরা ফর্মালি যেটা লিখবো আর কি, there exists an element e in G such that this, যাতে কিনা এই ঘটনাটা ঘটবে, such that this, such that সাইন দিয়ে দিলাম, তাহলে জায়গাটা কমন লাগলো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা, যে আমার এরকম একটা এলিমেন্ট থাকবে যে এই কাজটা করবে। কার জন্য করবে? ফর এভরি a in G, এই কাজটা করবে প্রত্যেকটা এলিমেন্ট a in G এর জন্য। গ্রুপ অ্যাক্সিওম 3, গ্রুপের থার্ড ডিফাইনিং অ্যাক্সিওম কি বলছে? না প্রত্যেকটা এলিমেন্টের একটা অপোজিট এলিমেন্ট থাকবে, মানে ঠিক উল্টো এলিমেন্ট। মানে উল্টো এলিমেন্ট মানে কি? মানে আইডেন্টিটির কাজ কি ছিল? আইডেন্টিটির কাজ কি? পরিচয়টা ধরে রাখা। মানে তুমি আইডেন্টিটি দিয়ে যে কোনো এলিমেন্টের কম্পোজিশন করছো, ওই এলিমেন্টটা কোনোদিনও চেঞ্জ হবে না, কারণ পরিচয়টা তার ধরে রাখছে, তাই তো? তা এবার ইনভার্স মানে কি? ইনভার্স মানে ঠিক অপোজিট, মানে আমার পরিচয় তোমার উল্টো। অর্থাৎ আমরা দুজন যদি সামনাসামনি কম্পোজিশন হই তাহলে আইডেন্টিটি তৈরি হবে। ইনভার্স। তাহলে গ্রুপ হতে গেলে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে, মানে গ্রুপের প্রত্যেক গ্রুপ হতে গেলে প্রত্যেকটা এলিমেন্টের ওই স্টারের রেসপেক্টে, অর্থাৎ যে বাইনারি অপারেশনটা নিয়েছি তার রেসপেক্টে ঠিক উল্টো এলিমেন্টটা থাকতে হবে, যাকে আমরা ইনভার্স এলিমেন্ট বলবো। তাহলে ইনভার্স প্রপার্টি। কি বলা হচ্ছে ইনভার্স প্রপার্টি? ইনভার্স প্রপার্টি বলছে যে ফর এভরি a in G, কি বললাম? প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা উল্টো এলিমেন্ট থাকবে, যাদেরকে সামনাসামনি কম্পোজিশন করলে, যেভাবে কম্পোজিশন করি না কেন, সামনাসামনি যদি আমি ধরে একসাথে জোড়ার চেষ্টা করি, কম্পোজ করার চেষ্টা করি, তাহলে হয়ে যাবে আইডেন্টিটি। উল্টো এলিমেন্ট তো। তাহলে এ, প্রত্যেকটা এ এর জন্য there exist some element, আমি তার নাম দিচ্ছি a ইনভার্স, such that জি এর মধ্যে থাকবে, যাতে কিনা আমি যদি a এর সাথে a ইনভার্সের অথবা a ইনভার্সের সাথে a এর কম্পোজিশন করি, কম্পোজিশন আমাদের কি আছে এখানে? স্টারটা। তাহলে আমি সব সময় কিন্তু আইডেন্টিটি পাবো, অলওয়েজ আইডেন্টিটি পাবো। ঠিক আছে, এই যে তিনটে প্রপার্টি, তার সাথে আরেকটা প্রপার্টি কিন্তু অলরেডি আছে, আমি অলরেডি আগেই দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে বাইনারি অপারেশন।
আচ্ছা বাইনারি অপারেশন মানে কি? মানে হচ্ছে আমি দুটো জিনিস বোঝাবো, আমি প্রথমে বাইনারি অপারেশন মানে কি বলেছি, ওয়েল ডিফাইন্ড ম্যাপ। বাইনারি অপারেশন মানে কি বলেছি, জি ক্রস জি থেকে জি এর মধ্যে ওয়েল ডিফাইন্ড ম্যাপ। বাইনারি কেন কথাটা বলা হচ্ছে, না জি ক্রস জি এর এলিমেন্ট গুলো কেমন দেখতে হয়, তোর ম্যাপিংটা কেমন দেখতে হবে, বেসিক্যালি আমাকে এ বি নিতে হবে, তার উপরে স্টার ম্যাপিংটা অ্যাপ্লাই করলে আমি পাবো এ স্টার বি। না এই এ বি অর্ডার পেয়ারটা কোথায় আছে, এই এ বি অর্ডার পেয়ারটার জায়গাটা কোথায় আছেটা কোথায়, এইটা আছে জি ক্রস জি তে আর এইটা আছে জি তে। এখন বাইনারি অপারেশন যখন আমি করছি, মজাটা এইখানে যে আমার কিন্তু এইটা ওয়েল ডিফাইন্ড ম্যাপ, অর্থাৎ বাইনারি অপারেশনের প্রথম শর্ত হচ্ছে এ স্টার বি কে জি এর মধ্যে থাকতে হবে, যাকে আমরা বলে থাকি ক্লোজার প্রপার্টি। এ স্টার বি কে জি এর মধ্যে থাকতে হবে, যাকে আমরা বলে থাকি ক্লোজার প্রপার্টি, তাই তো? আর দ্বিতীয় শর্ত হচ্ছে এই ম্যাপিংটাকে ওয়েল ডিফাইন্ড হতে হবে, অর্থাৎ আমি যদি জি ক্রস জি থেকে দুটো ডিফারেন্ট এলিমেন্ট নিই, আমি যদি জি ক্রস জি থেকে দুটো এলিমেন্ট নিই, ডিফারেন্ট না, আমি সেম এলিমেন্ট নিচ্ছি, লেট ধর একটা নিলাম এবি আর একটা নিলাম সিডি, দুটোই জি ক্রস জি থেকে নিয়েছি। এবার তারা যদি সেম এলিমেন্ট হয়, অর্থাৎ এবি যদি সিডির সাথে সমান হয়, এবি এবং সিডি যদি সেম হয়, তাহলে এ স্টার বিটা সি স্টার ডি এর সাথে সমান হতে বাধ্য, সমান হবেই হবে, 100% সমান হবে। তাহলে কেন সমান হচ্ছে, তার কারণ এই স্টারটা ওয়েল ডিফাইন্ড ম্যাপ, অর্থাৎ সেম এলিমেন্টের সেম ইমেজ দেয়। ওয়েল ডিফাইন্ড ম্যাপ মানে কি, সেম এলিমেন্টের সেম ইমেজ দেয়, অর্থাৎ একটা এলিমেন্টের দুরকম ইমেজ দেওয়ার কোনো চান্স নেই। মানে ম্যাপিং হওয়ার মেন ক্রাইটেরিয়া যেটা, সেটা কি, ম্যাপিং হওয়ার মেন ক্রাইটেরিয়া যেটা, সেটা কি আমরা পড়েছি যে ঠিক আছে আমাদের কাছে যদি দুটো সেম এলিমেন্ট থাকে, অর্থাৎ এক জায়গা থেকে দু জায়গায় যেতে পারবে না, তার দুরকম ইমেজ আসতে পারবে না, একটা এলিমেন্টের দুরকম ইমেজ আসা সম্ভব নয়। যদি একটা এলিমেন্টের দুরকম ইমেজ আসে, তাহলে সেটা কোনোদিন ম্যাপিং হলো না, ঠিক আছে? আর তার সাথে দ্বিতীয় ক্রাইটেরিয়াটা কি, যে আমি ডোমেন থেকে যে কোনো সেট, এখানে ডোমেনটা কি, স্টারের ডোমেন হচ্ছে জি ক্রস জি, আমি ডোমেন থেকে যে কোনো এলিমেন্ট নেব, তার ইমেজ পাবো জি এর মধ্যে, ঠিক আছে? এই হচ্ছে থিওরিটিক্যাল ডেফিনেশন, কিন্তু আমি থিওরিটিক্যাল ডেফিনেশনের উপর একদমই বিশ্বাসী নই। আমি সেই কারণে নিজের মনকে স্যাটিসফাই করার জন্য এইটা একটু দেখে নেব যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, ভিজুয়ালাইজ করব। প্রথমে আমি চলে আসছি ভিজুয়ালাইজেশনের জন্য আরএ, দ্য সেট অফ রিয়েল নাম্বারস এ। তাহলে দ্য সেট অফ রিয়েল নাম্বারস এর উপর যদি আমি অ্যাডিশন চাপাই, অ্যাডিশন, দ্য ইউজুয়াল অ্যাডিশন অফ রিয়েল নাম্বারস, 1 আর 2 অ্যাড করলে 3 হয়, -1 আর -3 অ্যাড করলে -4 হয়, এই হচ্ছে অ্যাডিশন অফ রিয়েল নাম্বারস, ঠিক আছে? ওই ইউজুয়াল অ্যাডিশনটা নিয়ে দেখছি যে অ্যাকচুয়ালি কেমন স্ট্রাকচার তৈরি হচ্ছে। প্রথম কথা আমরা একটু চেক করে নেব যে ইউজুয়াল যে অ্যাডিশনটা, যার কথা আমরা বললাম, যেটা নিয়ে আমরা দেখছি যে কেমন স্ট্রাকচার তৈরি হচ্ছে, সেটা কি কোনো বাইনারি অপারেশন? আচ্ছা দেখা যাক, আমি যদি প্লাসটার কথা ভাবি, আর ক্রস আর থেকে অবশ্যই আর এর মধ্যে একটা ম্যাপিং, তো যেহেতু আর ক্রস আর থেকে আর এর মধ্যে ম্যাপিং, তার মানে কি আমার এটা একটা বাইনারি অপারেশন তৈরি করে দিচ্ছে, বিকজ ওয়েল ডিফাইন্ড ম্যাপ। আমি যে কোনো দুটো রিয়েল নাম্বার নিলাম, তাদেরকে যখন যোগ করছি, তখন যোগের উত্তর কিন্তু দুরকম হওয়া সম্ভব নয়। অর্থাৎ আমি যদি একবারই 1 + 2 করি 3 পেলাম, আবার আমি অন্য সময় 1 + 2 করলে যে অন্য কিছু পাবো তা কিন্তু নয়, এটা সব সময় আমি 3 পাবো, ঠিক আছে? তার মানে এটা বাইনারি অপারেশন। এবার এই বাইনারি অপারেশনটা নিয়ে আমার মেন চিন্তার ব্যাপার হয়ে যাচ্ছে এইটাই, যে তাহলে বাইনারি অপারেশনের সাথে আরো তো 3টে প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। তো দেখা যাক সেই কি কি প্রপার্টি আমার হাতে আছে। আচ্ছা আমি যদি যে কোনো 3টে রিয়েল নাম্বার নিয়ে আরবিট্রারিলি চুজ করে নিই, আমি এ বি সি কে পাশাপাশি রাখলাম, এ বি সি, আবার এখানেও রাখলাম পাশাপাশি এ বি সি। আচ্ছা এবার আমার ইচ্ছা হলো আমি এ বি সি গুলোকে অ্যাড করব। এখন প্রশ্ন আমাদের মনে সবার আগে আসবে, কি বলবে, আগে এই দুটো করব নাকি আগে এই দুটো করব? খুব স্বাভাবিক প্রশ্ন, আগে প্রথম দুটো অ্যাড করব নাকি আগে শেষ দুটো অ্যাড করব? না, উত্তর হচ্ছে আমরা যোগ করার সময় জানি যে আমি আগে এই দুটো অ্যাড করি বা আগে এই দুটো অ্যাড করি, তাতে কিচ্ছু যায় আসে না, তাদের রেজাল্ট কিন্তু হুবহু সেম আসে, ঠিক আছে? ঠিক আছে, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কিন্তু সবসময় হোল্ড করে, সে নিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই। দ্বিতীয়ত
আমি যদি যে কোনো একটা এলিমেন্ট এ নিয়ে নিই, আমার হাতে তো জিরো অলরেডি আছে গ্রুপের মধ্যে, মানে এই আর এর মধ্যে, আমি গ্রুপ বলবো না কথাটা এখন, আর এর মধ্যে তো আমার হাতে অলরেডি জিরো আছে। জিরো তো একটা রিয়েল নাম্বার। সেই রিয়েল নাম্বার যদি আমি এ এর সাথে অ্যাড করি, সে আমি এইভাবে অ্যাড করি অথবা এইভাবে অ্যাড করি, যেভাবে অ্যাড করি, আগে বাঁ দিকে এ রাখি তারপর জিরো রাখি, অথবা বাঁ দিকে জিরো রাখি ডান দিকে এ রাখি, দুটো ক্ষেত্রেই কিন্তু আমার উত্তর সমান আসছে, দুটো ক্ষেত্রেই আমার উত্তর আসছে এ। তার মানে এই জিরোটা কি করছে, এ এর পরিচয়টাকে নষ্ট হতে দিচ্ছে না, অর্থাৎ এই জিরোটাই হচ্ছে নিশ্চয়ই আইডেন্টিটি। যেহেতু এটা আরবিটারি এলিমেন্ট, সবার পরিচয়টাকেও ধরে রাখতে সাহায্য করবে, তার মানে ওটা আইডেন্টিটি এলিমেন্ট, জিরো ইজ দ্য আইডেন্টিটি। আচ্ছা নেক্সট, আমরা যে কোনো একটা এলিমেন্ট এ তো চুজ করে রেখেছি, আমি যদি দেখি যে এটা তো আমার হাতে আছে অলরেডি, এ এর সাথে কি এমন কোন এলিমেন্ট আছে যেটাকে অ্যাড করলে আমার আইডেন্টিটি চলে আসছে? অ্যাড মানে আমার এখানে যে বাইনারি অপারেশনটা, তাহলে আমি যদি এ এর সাথে কত অ্যাড করলে আইডেন্টিটি আসছে খুঁজে পাই, তাহলে আমি নিশ্চিন্তে বলে দেবো যে হ্যাঁ তাহলে ইনভার্স পেয়ে গেছি, তাহলে ইনভার্স পেয়ে গেছি। এখন উত্তর হচ্ছে, আমরা তো সকলে জানি যে এ এর সাথে মাইনাস এ অ্যাড করলে আইডেন্টিটি আসছে, অর্থাৎ জিরো আসছে। সুতরাং মাইনাস এ যেহেতু রিয়েল নাম্বার, তাহলে এটা হয়ে গেল একটা গ্রুপ। শুধু এতটাই নয়, এখানে কিন্তু কমিউটেটিভ বলে একটা প্রপার্টি, অ্যাবেলিয়ান যাকে বলে, অ্যাবেলিয়ান বলে একটা প্রপার্টি হোল্ড করে। অ্যাবেলিয়ান প্রপার্টিটা কি না, আমরা গ্রুপ থেকে যে কোনো দুটো এলিমেন্ট চুজ করছি, এ আর বি, আমি যদি এ এর সাথে বি অ্যাড করি বা বি এর সাথে এ অ্যাড করি, উত্তর কিন্তু দু ক্ষেত্রেই সমান হবে, অর্থাৎ এটা কমিউটেটিভ বা অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করছে। কমিউটেটিভ বা অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করছে, শুধু যে গ্রুপ ফর্ম করছে তা নয়। বোঝা গেল কথাটা? ঠিক আছে, রেডি? এইবার আমরা যে গ্রুপ থিওরি পড়লাম, গ্রুপ থিওরি থেকে আমরা যদি একটু ওয়ান স্টেপ আপওয়ার্ডস যাই, আর এর মধ্যে আর কি কি প্রপার্টি স্যাটিসফাই হয়, তাহলে আর এখনো পর্যন্ত প্লাসের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ। এখনো পর্যন্ত কমিউটেটিভ গ্রুপ, এখনো পর্যন্ত এর চেয়ে বেশি কিছু নয়। ঠিক আছে, তো এবার আমরা যদি দেখি যে বেশ এই প্লাসের রেসপেক্টে আর কি কি প্রপার্টি স্যাটিসফাই হচ্ছে, উত্তর হচ্ছে প্লাসের রেসপেক্টে আর কোনো অ্যাজ সাচ প্রপার্টি আমার চোখে পড়ছে না। আমার কেন, কারোরই চোখে পড়ছে না। একটু খেয়াল করে দেখ, প্লাসের রেসপেক্টে কি আর কোনো প্রপার্টি আছে যেটা কি স্যাটিসফাই করছে? না, সেরকম কোনো প্রপার্টি তো দেখা যাচ্ছে না। তাহলে তার জন্য, অন্য কিছু করার জন্য আমার আরেকটা অপারেশন লাগবে, আরেকটা অপারেশন লাগবে, একটা অপারেশনে হচ্ছে না। তোদের নিশ্চয়ই সেমি গ্রুপ মনে আছে, যদি না মনে থাকে তাহলে কোনো ব্যাপার না, আমি একটু মনে করিয়ে দিচ্ছি। হোয়াট ইজ এ সেমি গ্রুপ? সেমি গ্রুপ কাকে বলে? সেমি গ্রুপ মানে কি জানিস? সেমি গ্রুপ মানে হচ্ছে সেটা গ্রুপ হলো না, কিন্তু গ্রুপের যে অ্যাসোসিয়েটিভিটি সেটা নিয়ে বসে আছে। কি বললাম? গ্রুপ তো হলো না। সেমি গ্রুপ মানে গ্রুপ নয়, সেমি। সেমি মানে কি? সেমি মানে তো গ্রুপ হলো না, সেমি। ঠিক আছে, তাহলে সেমি গ্রুপ তার মানে গ্রুপের অ্যাসোসিয়েটিভিটিটা নিয়ে বসে আছে। তার মানে গ্রুপের এলিমেন্টগুলোকে যে অ্যাসোসিয়েট করার কায়দাটা ছিল, মানে পাশাপাশি দুটো তিনটে এলিমেন্ট বসানো আছে, কোন দুটো আগে আমি অপারেট করব তারপরে তার সাথে কোনটা করব, এই যে আমার কোশ্চেনটা ছিল, গ্রুপের আনসার ছিল কি, যে কোনো দুটো আগে করো তারপরে পাশাপাশি করতে হবে। কিন্তু পাশাপাশি তিনটে যদি আমাকে এলিমেন্ট দেয়, যদি আমার হাতে তিনটে এলিমেন্ট থাকে এ বি সি, আমাকে পাশাপাশি যে কোনো দুটো এলিমেন্ট অ্যাসোসিয়েট করা যাবে। আমি ইচ্ছা করলেই এ আর সি কে অ্যাসোসিয়েট করতে পারবো না, আনলেস যদি না কমিউটেটিভ প্রপার্টিটা দেওয়া থাকে, সেটা তো পরের কথা, আমি কমিউটেটিভের মধ্যে যাব না। আমার নরমালি জেনারেল রুল হচ্ছে পাশাপাশি যে কোনো দুটো এলিমেন্টকে আমি অ্যাসোসিয়েট করতে পারবো, এই হচ্ছে রুল। তো এখন ব্যাপার হচ্ছে সেমি গ্রুপের মধ্যে কিন্তু সেই অ্যাসোসিয়েটিভনেসটা অলরেডি হোল্ড করা আছে। সেমি গ্রুপের অ্যাসোসিয়েটিভনেসটা কি বলছে না, সেমি গ্রুপের মধ্যে আমরা এই যে এ বি সি, একইভাবে গ্রুপের মতন করেই এ অথবা এ এবং বি অথবা বি এবং সি যে কোনো একটাকে আগে আমরা ক্যালকুলেট করতে পারি। অর্থাৎ যদি আমাকে এ বি সি তিনটে এলিমেন্ট দেওয়া থাকে, আমি প্রথমে এ এর সাথে বি এর স্টার করলাম, তারপরে সি এর স্টার করলাম, অথবা আগে বি এর সাথে সি এর স্টার করলাম, তারপরে এ এর স্টার করলাম, তাদের রেজাল্ট কিন্তু সমান হবে। যে কম্পোজিশনই আগে করি না কেন তার রেজাল্ট কিন্তু সমান হবে। তাহলে সেমি গ্রুপ মানে কি, একটা নন এমটি সেট, বাইনারি অপারেশন থাকবে তার সাথে একটা উইথ
অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, তাকে বলবো সেমি গ্রুপ। আবার বলছি, নন এমটি সেট তার সাথে বাইনারি অপারেশন থাকবে উইথ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, তাকে বলবো সেমি গ্রুপ, তাই তো? বেশ, ব্যাক করে আসছি। তাহলে আর কিন্তু প্লাসের রেসপেক্টে গ্রুপ হয়ে গেছে, কমিউটেটিভ গ্রুপ হয়ে গেছে। কিন্তু আমাদের এইটুকু স্ট্রাকচারে থেমে থাকার কোনো উপায় নেই, কারণ আমি আরেকটা নতুন স্ট্রাকচার দেখাতে চলেছি। স্ট্রাকচারটা কি সেটা বলছি, আগে ভালো করে খেয়াল কর যে গ্রুপ হয়েছে প্লাসের রেসপেক্টে। এখন আমরা ছোটবেলা থেকেই করছি যে রিয়েল নাম্বার আমরা অ্যাড করে থাকি, রিয়েল নাম্বার আমরা গুণ করে থাকি, আর মাইনাস যেটা করি সেটা কি অ্যাডিশনের ইনভার্স। মানে এই যে তুই বললি যে মাইনাস এ, হোয়াট ইজ মাইনাস এ? আর এর মধ্যে মাইনাস এটা কি জিনিস? আর এর মধ্যে যদি মাইনাস এর কথা বলি সেটা হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স অফ এ, তাই তো? মাইনাস এ, এইটাকে বলা হবে অ্যাডিটিভ ইনভার্স অফ এ, ঠিক আছে? অ্যাডিটিভ ইনভার্স অফ এ মানে কি? এ একটা এলিমেন্ট, তার অ্যাডিটিভ ইনভার্স কে আমরা বলছি মাইনাস এ, দ্যাটস ইট। এখন তাহলে মাইনাস বলে কিন্তু কোনো অপারেশন নেই, প্লাসের অ্যাডিটিভ ইনভার্সটা হচ্ছে মাইনাস। তাহলে মেন অপারেশন হচ্ছে দুটো, এক হচ্ছে আর এর মধ্যে সেট অফ রিয়েল নাম্বারস এর মধ্যে। আমরা যে ছোটবেলা থেকে রিয়েল নাম্বারস পড়ে আসছি, আমরা ক্লাস 10 পর্যন্ত শুধু রিয়েল নাম্বারস পড়েছি, ক্লাস 11 এ উঠে কমপ্লেক্স নাম্বার পড়েছি, আর এখন এসে তার বেশি কিছু পড়তে চলেছি। 11 12 এর পরে কিন্তু আমরা সেই সুযোগটা পাচ্ছি। 11 12 পর্যন্ত কিন্তু কমপ্লেক্স নাম্বারের উপরে আমাদের কোনো নাম্বারের নলেজই ছিল না, এখন আরো বিভিন্ন নাম্বারের নলেজ আসছে, ঠিক আছে? কথাটা ভালো করে বুঝতে হবে, নাম্বারের নলেজ ঠিক নয়, আমি বলতে পারি যে সেটের নলেজ। ওকে, যাই হোক। আচ্ছা, এখন আমরা যখনই প্রথমে একটা গ্রুপ নিয়েছি কমিউটেটিভ গ্রুপ, যেমন ধরি আরটা, আর প্লাস, এটা কমিউটেটিভ গ্রুপ। এখন আমরা ভাবছি যে ঠিক আছে, আর এর উপর তো একটা ডটও আছে, মানে আমরা তো মাল্টিপ্লিকেশন অফ রিয়েল নাম্বারসও করে থাকি। সেই যে মাল্টিপ্লিকেশন অফ রিয়েল নাম্বার, সেটা কি কোন রকম স্ট্রাকচার তৈরি করছে আর এর উপর? একটু খেয়াল করে দেখা যাক তো, চল। বেশ, আমি কি করলাম, ওই তিনটে রিয়েল নাম্বার তো এবিসি অলরেডি চুজ করা ছিল, দেখ একটু খেয়াল করে। এই যে আমি অলরেডি তিনটে রিয়েল নাম্বার এবিসি চুজ করে রেখেছিলাম, তো চুজ করা আছে, ভালো কথা। আমি এবার ডটটা নিয়ে এগোচ্ছি। চল, আর ডট, একটু খেয়াল করতো, এই যে ডট, যেটাকে আমরা বলে থাকি মাল্টিপ্লিকেশন অফ রিয়েল নাম্বারস, সেটা অ্যাকচুয়ালি কি একটা বাইনারি অপারেশন? তুই যদি চেক করে দেখিস, সেটা কিন্তু আর ক্রস আর থেকে আর এর মধ্যে একটা ম্যাপ। যেহেতু আর ক্রস আর থেকে আর এর মধ্যে ম্যাপ, তাহলে বাইনারি অপারেশন তো হতে বাধ্য। এখন এই বাইনারি অপারেশনটা কি প্রপার্টি স্যাটিসফাই করছে? চল, আমি এবিসি প্রথমে চুজ করে নিলাম আর থেকে। থাকলো আমার কাছে এবিসি। এবার তোকে যদি আমি বলি যে ঠিক আছে, প্রথমে এ বি সি পাশাপাশি রাখলাম। এবার তোকে বললাম যে ঠিক আছে, তুই একটু চেক করে দেখ, প্রথমে যদি আমি এ এর সাথে বি এর ডট করি, এ এর সাথে বি এর ডট করি, তারপর যেটা পেলাম তার সাথে সি এর ডট করি, আবার কেউ ধর প্রথমে বি এর সাথে সি এর ডট করলো, আবার এ এর সাথে যেটা পেয়েছে তার ডট করে দিল, তাহলে এদের কিন্তু রেজাল্টটা সেম আসে। সুতরাং আমরা এইভাবে লিখতেই পারি, দে আর ইকুয়াল। আচ্ছা, আর কি হয় না, আমি যদি এ নিই, বি নিই, সি নিই, অলরেডি নেওয়া আছে আমার কাছে। আমি যদি এ বি সি নিই, তারপরে প্রথমে বি এর সাথে সি অ্যাড করে দিই, আবার যেটা পেয়েছি সেটা যদি এ এর সাথে ডট করি, আমরা দেখেছি যে আর এর মধ্যে এই জিনিসটাই কি রকম হয়ে যায়। ধর কেউ বললো 2 ডট, এটা কি হয়ে যায় 2.4 প্লাস 2.3, তার মানে কত হয়ে যায় 8 প্লাস 6, তার মানে 14। নরমালি তুই যদি করিস 2 ইনটু 4 প্লাস 3, তার মানে হচ্ছে 2 ইনটু 7, তার মানে 14, সেম রেজাল্ট আসে। তাহলে ওই জিনিসটাকে মাথায় রেখে আমি আর এর মধ্যে ডটের রেসপেক্টে আরেকটা কথা ভাবতে পারছি, যে তাহলে এখানে এইটা চলে আসার একটা চান্স দেখতে পাচ্ছি। a ডট b প্লাস a ডট c, ঠিক আছে? আচ্ছা, এইটা কি উল্টো দিক থেকে করলে হবে? হ্যাঁ হবে, অবশ্যই হবে। আমি যদি ডান দিক থেকে করি, এটাও হবে। ঠিক আছে,
তাহলে আর এর মধ্যে ডটের রেসপেক্টে এই তিনটে প্রপার্টি স্যাটিসফাই করছে। আর একটা প্রপার্টি দেখ, আমি যদি a ডট b করি আর b ডট a করি, তারা কিন্তু সেম। ওকে, আর এর মধ্যে প্লাসটা গ্রুপ তৈরি করে আমরা দেখেছি, ডট কিন্তু গ্রুপ তৈরি করতে পারে না। কেন যদি বলিস গ্রুপ তৈরি করতে পারে না, তার কারণ জিরোর কোনো ইনভার্স থাকে না। আর এর মধ্যে তো জিরো আছে, তুই ডটের রেসপেক্টে জিরোর কোনো ইনভার্সই পাবি না, মানে 1/0 বলে কোনো জিনিস তো এক্সিস্ট করে না। সেই জন্য কিন্তু আর এর আরটা ডটের রেসপেক্টে গ্রুপ ফর্ম করতে পারবে না, কোনোদিনও পারবে না। কিন্তু যেটা পারছে সেটা হচ্ছে এই তিনটে প্রপার্টি স্যাটিসফাই করছে। তাহলে আমরা বলবো যে যখনই একটা সেট, ধর আরটার কথা বলছি, এই আর যে সেটটা, এটা প্লাসের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ হয়েছে, ডটের রেসপেক্টে সেমি গ্রুপ হয়েছে, উইথ এই দুটোকে বলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এই যে আমি লাস্ট যে দুটো প্রপার্টি লিখেছি, আচ্ছা এই প্রপার্টিটা আপাতত আমি লিখছি না, পরে লিখবো। হ্যাঁ, এই যে দুটোকে প্রপার্টি লিখেছি, এই প্রপার্টিটা এদেরকে বলে কি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, মানে যেন ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, বন্টন হয়ে যাচ্ছে। কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে দেখ, খেয়াল কর। এই যে এ ছিল, এটা ডিস্ট্রিবিউট হচ্ছে প্রথমে বি এর উপর, এখানে তৈরি হলো বি ডট এ, আবার এটা ডিস্ট্রিবিউট হচ্ছে সি এর উপর, এখানে তৈরি হলো সি ডট এ। তাহলে এই যে এটা বি এবং সি এর উপর ডিস্ট্রিবিউট হয়ে গেল, কোথা থেকে ডিস্ট্রিবিউট হলো? ডান দিক থেকে। তাই জন্য লাস্ট প্রপার্টিটাকে বলে রাইট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। আবার এই তার আগের যে প্রপার্টিটা, এখানে এটা বাঁ দিক থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে, ওই জন্য এটাকে বলে লেফট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ঠিক আছে? তাহলে কোনো আমি সেট অফ রিয়েল নাম্বারস নিয়েছি, তার উপর প্লাসের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ পেয়েছি, ডটের রেসপেক্টে সেমি গ্রুপ পেয়েছি, আর তার সাথে এই দুটো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি পেয়েছি। যখনই পেলাম, ম্যাথমেটিশিয়ানরা আমাদের বলেছেন যে তোমরা নাম দেবে এই স্ট্রাকচারটাকে আর প্লাস ডট, তিনটেকে একসাথে লিখবে। গ্রুপের জন্য আমরা কি লিখি? আর প্লাস, এইভাবে লিখি, আর সেমি গ্রুপের জন্য জাস্ট এই আর ডট এইভাবে লিখেছিলাম। কিন্তু এখন আমরা তিনটেকে একসাথে লিখবো, আর তার সাথে প্লাস, তার সাথে ডট। প্লাস কি? যার রেসপেক্টে গ্রুপ ফর্ম করছে। ডট কি? যার রেসপেক্টে সেমি গ্রুপ ফর্ম করেছে, কিন্তু গ্রুপ ফর্ম করতেও পারে, নাও করতে পারে। এক্ষেত্রে করেনি, আর এর ডটের উপর গ্রুপ হয় না আরটা। ঠিক আছে? তো যদি এই তিনটে মানে দুটো অপারেশন একটা সেটের উপর আমি দিই, যাতে কিনা প্রথমে একটা অ্যাবিলিয়ান গ্রুপ পাই, কমিউটেটিভ গ্রুপ পাই প্রথম অপারেশনটার রেসপেক্টে, আর দ্বিতীয় অপারেশনটার রেসপেক্টে আমি যদি প্রথমে একটা সেমি গ্রুপ পাই, তার সাথে দুটো ডিস্ট্রিবিউটিভ ল, তাহলে সেই অ্যালজেব্রাইক স্ট্রাকচারটার একটা নাম আছে, সেটাকে বলে রিং। তাহলে রিং হতে গেলে কি লাগবে তার একটা কনসেপ্ট আমি দিই। তার আগে আমি একটা জিনিস শুধু লাস্ট বলে নিই, যে এখানে কিন্তু আরো কিছু প্রপার্টি স্যাটিসফাই করছে। যেমন ধর আমি যদি তোকে প্রথমে বলি যে আমাকে এ আর বি ডট করে দে, তুই কিভাবে বলবি? আরে এ ডট বি করা আর বি ডট এ করা তো একই জিনিস। তাহলে যেহেতু এ ডট বি এবং বি ডট এ এর মধ্যে কোনো তফাৎ নেই, তাহলে কিন্তু ডটটা কমিউটরিও করছে, কমিউটেটিভ প্রপার্টিও দেখাচ্ছে। তাহলে এই পর্যন্ত স্যাটিসফাই করাতে পারলে আমরা বলবো therefore r plus dot it is a commutative ring। কমিউটেটিভ রিং। আচ্ছা, আর একটা প্রপার্টি কি পাচ্ছি দেখ একটু খেয়াল করে। আমি যদি আর এর মধ্যে খেয়াল করি, একটা 1 বলে এলিমেন্ট পেয়ে যাব, যেটা নরমালি আমরা বলে থাকি 1, সেটা কি করে? যে কোনো এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই করো, ডট করো, সেই এলিমেন্টটাই রেখে দেবে। তার মানে কি? সেই এলিমেন্টে রেখে দেওয়া মানে কি? তার পরিচয়টাকে ধরে রাখলো। যে পরিচয় ধরে রাখে তাকে বলে আইডেন্টিটি এলিমেন্ট। কিন্তু এখানে কার রেসপেক্টে আইডেন্টিটি সেটা বলতে হবে। যেমন ধর জিরোটা প্লাসের রেসপেক্টে আইডেন্টিটি, কিন্তু জিরোটা কিন্তু ডটের রেসপেক্টে আইডেন্টিটি নয়। কারণ তুই যদি যে কোনো এলিমেন্টের সাথে জিরো ডট করিস, তাহলে পরিচয় ধরে রাখা তো দূরের কথা, নিজের পরিচয়টাই ওকে দিয়ে দেবে, কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে পরিচয় কিন্তু ধরে রাখলো না, ও নিজের পরিচয়টাই দিয়ে দিল। জিরো ছিল নিচে, ওকেও জিরো বানিয়ে দিল। তাহলে জিরো কিন্তু আইডেন্টিটির কাজ করবে না ডটের রেসপেক্টে। তাহলে ডটের রেসপেক্টে যদি আমি আইডেন্টিটি খুঁজি, আমাকে অন্য কাউকে খুঁজতে হবে। আমরা জানি কে হয় সেটা। সো ডটের রেসপেক্টে আইডেন্টিটি কি হয় না? 1 হয়। কারণ আমি যদি a এর সাথে 1 এর ডট করি, আমি পেয়ে যাব a।
অর্থাৎ আমি এইভাবে লিখলেও লিখতে পারবো, ঠিক আছে। তাহলে এই যে হয়ে গেল একটা আইডেন্টিটির এক্সিস্টেন্স পেয়ে গেলাম, যেটা ডটের রেসপেক্টে আইডেন্টিটি। সেই কারণে আমরা এবার আনসার লেখার সময় লিখবো যে আর প্লাস ডট, এটা তো এতক্ষণ কমিউটেটিভ রিং ছিল, সো ইট ইজ এ কমিউটেটিভ রিং, commutative ring with identity, commutative ring with identity হয়েছে। এই যে বলছি আইডেন্টিটি কথাটা, এই আইডেন্টিটি কথাটার মানে হচ্ছে ডটের রেসপেক্টে আইডেন্টিটি, ডটের রেসপেক্টে, নট প্লাসের রেসপেক্টে। কেন প্লাসের রেসপেক্টে নয়, আমি লিখবো না যদিও, আমি উজ্জ রাখবো কথাটাকে, আন্ডারস্টুড রাখবো যে উইথ রেসপেক্ট টু ডট, আমি এটাকে লিখবো না যদিও, আমরা কিন্তু এটাকে লিখবো না, আমরা এটাকে উজ্জ রাখবো যে আইডেন্টিটি মানে উইথ রেসপেক্ট টু ডট, মানে এটা কোনোদিনও প্লাসের রেসপেক্টে নয়, এটা সবসময় ডটের রেসপেক্টেই বলা হচ্ছে, কিন্তু আমরা লিখবো না কথাটা। আচ্ছা, প্লাসের রেসপেক্টে নয় কেন? তার কারণ প্লাসের রেসপেক্টে আইডেন্টিটি তো অলরেডি আছে, আমরা জানি প্লাসের রেসপেক্টে তো কমিউটেটিভ গ্রুপ হয়েই আছে, বুঝা গেল? তাই জন্য প্লাসের রেসপেক্টে নতুন করে আমাকে খোঁজার দরকার হয় না, আমাকে খুঁজতে হবে ডটের রেসপেক্টে। ওই জন্য আইডেন্টিটি যেটা বলা হচ্ছে রিং এর আইডেন্টিটি, সেটা কিন্তু নট প্লাসের রেসপেক্টে, সেটা কিন্তু সবসময় সেকেন্ড অপারেশনের রেসপেক্টে। রিং এর আইডেন্টিটি কিন্তু দ্বিতীয় অপারেশনের রেসপেক্টে, বুঝা গেল কথাটা? আচ্ছা, লাস্ট আরেকটা প্রপার্টি আমাদের চোখে পড়ে, সেটা কি? আমি যদি এটাকে নন জিরো এলিমেন্ট নিই ফর এভরি এ নট ইকুয়াল টু 0 ইন আর, আমি 1/a বলে একটা রিয়েল নাম্বার তৈরি করতে পারবো। 1/a সেটা কি না, 1/a যেটা, সেটার সাথে যদি আমি a কে মাল্টিপ্লাই করি, বা a এর সাথে যদি আমি 1/a কে মাল্টিপ্লাই করি, আমি সবসময় আইডেন্টিটি পাবো, রিং এর আইডেন্টিটি পাবো, ঠিক আছে? তাহলে এই যে প্রপার্টিটা দেখলাম যে একটা কমিউটেটিভ রিং ছিল, কথাটা ভালো করে বুঝবি, কমিউটেটিভ রিং ছিল, তার মধ্যে আইডেন্টিটি ঢুকে গেল, তাহলে তাকে বলবো কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি। আবার এখন এখানে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইনভার্স চলে এলো উইথ রেসপেক্ট টু ডট। এখনো কিন্তু একটা জিনিস আমাদের মাথার মধ্যে বারবার স্ট্রাইক করছে যে ডট কিন্তু কোনোদিনও গ্রুপ করতে পারছে না, আর এর উপর গ্রুপ করতে পারছে না। কেন গ্রুপ করতে পারছে না? তার কারণ নন জিরো এলিমেন্টের ইনভার্স আছে আর এর মধ্যে, কিন্তু জিরো এলিমেন্টের ইনভার্স তো নেই। নন জিরো এলিমেন্টের ইনভার্স আছে, জিরো এলিমেন্টের ইনভার্স তো নেই, মানে যেটা জিরো আর কি, দা রিয়েল নাম্বার জিরো, তার তো ইনভার্স নেই। আমি তো 1/a লিখতে পারবো যখন এটা নট ইকুয়াল টু 0, যদি এটা 0 হয় আমি তো 1/0 লিখতে পারবো না। বুঝতে পারলাম ব্যাপারটা কি, সমস্যাটা কি? তাহলে ডটের রেসপেক্টে যে গ্রুপ ফর্ম করছে না, সেটা কিন্তু এখনো আমাদের মাথার মধ্যে ঢুকে আছে। তাহলে ডটের রেসপেক্টে যেটা করলো সেটা কিন্তু গ্রুপ হলো না। তাহলে এই পুরো কনসেপ্টটা যদি স্যাটিসফাই করে, মানে আর এর ক্ষেত্রে যেটা হলো, তাকে বলবো ফিল্ড। কি বলবো? ফিল্ড। এখনো পর্যন্ত কিন্তু কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি ছিল, তাহলে ফিল্ড কখন বলবো? যদি কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটিতে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইনভার্স থাকে, তাকে বলবো ফিল্ড। তাহলে আর প্লাস ডট ইজ এ ফিল্ড, ঠিক আছে? আর প্লাস ডট কি? ফিল্ড। একটা ফিল্ড তৈরি করলো। ফিল্ড কি? ফিল্ড কিন্তু আরো রিফাইন্ড স্ট্রাকচার। যেমন ধর, আমি একটা জিনিস এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবি ব্যাপারটা। ধর কি হয়, বেসিক্যালি একটা গ্রুপ হচ্ছে একটা নর্মাল মোটামুটি স্ট্রাকচার, তার উপরে যখন আরেকটা স্ট্রাকচার চাপালাম, ওটা আরো কম্প্যাক্ট হয়ে গেল, আরো সলিড হয়ে গেল, ঠিক আছে? ঠিক আছে, আবার যখন আমি দেখছি ফিল্ড তৈরি হলো, আরেকটু সলিডিফাই করলো, আরেকটু ভালো স্ট্রাকচার তৈরি হলো, ঠিক আছে, আরো ফাইনার হলো, আরো বেটার হলো। ওকে, তাহলে এই যে প্রথমে গ্রুপ, তারপরে রিং, তারপরে ফিল্ড, এই কনসেপ্টটাই কিন্তু আমাদের টোটাল থার্ড সেমিস্টারের যে অ্যালজেব্রা পার্ট, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পার্ট, সেখানে পড়তে হবে। কি পড়তে হবে বললাম? যে গ্রুপ থেকে রিং, রিং থেকে ফিল্ড, ঠিক আছে? গ্রুপ থেকে রিং, রিং থেকে ফিল্ড। আচ্ছা, এরকম আমাদের অনেক জায়গায় আসবে যে একটা সেট কোন একটা অপারেশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করেছে, আর একটা অপারেশন এলো তার সাথে রিং ফর্ম করলো, কিন্তু সেটা ফিল্ড হলো না। এরকম এক্সাম্পলও আছে, আবার এরকম এক্সাম্পলও প্রচুর আছে যেটা ফিল্ড হয়ে গেল। তাহলে আমাদের ম্যাটার অফ স্টাডি, অর্থাৎ পড়ার বিষয় হচ্ছে এখন এইটা, থার্ড সেমিস্টারে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় আমরা এইটা জুড়ে পড়বো, শুধু গ্রুপ, রিং, ফিল্ড, ঠিক আছে? গ্রুপ বাদ দিয়ে কিন্তু রিং ফিল্ড কোনোদিনও হয় না। গ্রুপের আইডিয়াটাকেই আরো জেনারেলাইজেশন করা হয়। জেনারেলাইজেশন মানে কি? সেই আইডিয়াটাকে সবার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, জেনারেলাইজেশন করা হচ্ছে।
তার আইডিয়াটাকে জেনারেলাইজেশন করেই আমরা রিং আমরা ফিল্ড তৈরি করব। ঠিক আছে, গ্রুপ ছেড়ে গিয়ে কিন্তু রিং বা ফিল্ড কাজ করবে না কোনোদিনও, কারণ গ্রুপে মানে রিং ফিল্ডের মধ্যেই তো গ্রুপ বসে আছে। ডেফিনেশনটা দিচ্ছি তাহলেই আর একবার মাথায় ঢুকে যাবে। দেখ চল আমি ফর্মাল ডেফিনেশন লিখছি যেটা আমাকে পড়তে হবে অ্যাকচুয়ালি। মনে কর আমি একটা নন এমটি সেট নিয়েছি, সেটটার নাম আমি দিচ্ছি আর। ঠিক আছে, এটা কিন্তু আর মানে সেট অফ রিয়েল নাম্বার ভাবিস না, যদি অসুবিধা হয় তাহলে এস দিতে পারিস, যা খুশি দিতে পারিস। এস একটা নন এমটি সেট নিলাম, এনি সেট, যে কোনো সেট, নন এমটি কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এবার এই সেটটার উপরে আমরা দুটো অপারেশন চালাচ্ছি, একটাকে বলছি অ্যাডিশন আর একটাকে বলছি মাল্টিপ্লিকেশন। কিন্তু এর মানে এই নয় যে আমি রিয়েল নাম্বারে অ্যাডিশন করছি, রিয়েল নাম্বারে মাল্টিপ্লিকেশন করছি, এটা নামে অ্যাডিশন নামে মাল্টিপ্লিকেশন। এবার তোরা জানিস গ্রুপ যখন করেছিস তখন দেখেছিস যে অনেক অদ্ভুত অদ্ভুত গ্রুপের বাইনারি অপারেশন আছে, অদ্ভুত অদ্ভুত, তাই না? কখনো ম্যাট্রিক্সের অ্যাডিশন হচ্ছে, কখনো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হচ্ছে, কখনো আবার জেডএন এর অ্যাডিশন হচ্ছে, কখনো জেডএন এর মধ্যে মাল্টিপ্লিকেশন হচ্ছে। তাহলে সেইগুলো তো আর তুই রিয়েল নাম্বারের অ্যাডিশন রিয়েল নাম্বারের মাল্টিপ্লিকেশন বলতে পারবি না। হ্যাঁ, সিমিলারিটি আছে, 100% সিমিলারিটি আছে, কিন্তু জিনিসটা তো আর একই হয়ে গেল না। তো আমরা সিম্বলটা কিন্তু ইউজ করব প্লাস এন্ড ডট, ওটা ইউনিভার্সাল সিম্বল, সবার জন্য প্লাস এন্ড ডট ইউজ করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদের নিজস্বতা আছে, তাদের নিজস্ব প্রপার্টি আছে, সেটা কিন্তু মেনে চলতে হবে, রাইট? আচ্ছা চল আমরা শুরু করছি তাহলে। এস একটা এনি সেট নিলাম, এনি নন এমটি সেট, যে কোনো নন এমটি সেট। দুটো বাইনারি অপারেশন নিচ্ছি, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে ডট। তাহলে দুটো বাইনারি অপারেশন নিয়েছি, আবার বলছি কথাটা, প্রথমে একটা নন এমটি সেট নিয়েছি, তার উপর দুটো বাইনারি অপারেশন নিয়েছি। এবার তারা অ্যাকচুয়ালি কিভাবে বিহেভ করছে আমরা সেটা দেখব। ভালো করে শুনুন কথাটা, কিভাবে বিহেভ করছে সেটা দেখব। যদি ধর এরকম দেখলাম যে নাম্বার 1, এই যে এস সেটটা প্লাসের রেসপেক্টে একটা অ্যাবেলিয়ান গ্রুপ তৈরি করলো, সো এস প্লাস। আচ্ছা আমি প্রপার্টিগুলো একটু পরের পাতাতেই লিখি, তাহলে আমার সব একসাথে এক পাতায় ধরে যাবে, আমার বোঝাতে সুবিধা হবে, ঠিক আছে? দাঁড়া, সো নাম্বার 1, এস টা প্লাসের রেসপেক্টে ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ, একটা অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করছে। নাম্বার 2, এস টা ডটের রেসপেক্টে সেমি গ্রুপ ফর্ম করছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি নিয়েছে কিন্তু শুধু, হ্যাঁ, সেমি গ্রুপ। নাম্বার 3, আমি যদি কোনো একটা এলিমেন্ট নিই, ধর তার নাম হচ্ছে এ, ঠিক আছে, সেই এটা বি আর সি যদি অ্যাড করা থাকে তার উপর ডিস্ট্রিবিউট করবে, তার মানে এ ডট বি প্লাস সি ইকুয়ালস টু এ ডট বি প্লাস এ ডট সি। ঠিক আছে, ঠিক আছে। দেখ আমি কিন্তু সবসময় আগে তোকে যে এক্সাম্পলটা দিয়েছি তার সাথে মেলাতে পারছি, প্রথমে আমি এক্সাম্পলের সাথে মেলাবো। চল কি হচ্ছে সেটা আগে আমরা মিলিয়ে নিই, তারপরে আমরা ফার্দার বুঝবো। প্রথমে চলে যাই এক্সাম্পলটার কথা। আটটা প্লাসের রেসপেক্টে কি হয়েছে, এখানে সেট অফ রিয়েল নাম্বারস, প্লাসের রেসপেক্টে কি হয়েছে, কমিউটেটিভ গ্রুপ হয়েছে। তো আমি তোকে সেটাই বলেছি। দেখ দেখ আমি তোকে যখন বলেছি আমার এখানে দেখ এস টা প্লাসের রেসপেক্টে অ্যাবেলিয়ান গ্রুপ হতে হবে, এস টা প্লাসের রেসপেক্টে অ্যাবেলিয়ান গ্রুপ হতে হবে, প্রথম কথা। দ্বিতীয় প্রপার্টি তুই কি দেখেছিস, সেট অফ রিয়েল নাম্বারস এর ক্ষেত্রে কি দেখেছিস? দেখ কি ছিল সেকেন্ড প্রপার্টি, সেকেন্ড সেট অফ রিয়েল নাম্বারস এর জন্য, যে সেট অফ রিয়েল নাম্বারস এর উপর ডটের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি থাকবে, অর্থাৎ সেমি গ্রুপ তৈরি হবে। এইটাই তো সেমি গ্রুপ, এইটাই তো সেমি গ্রুপ। তাহলে সেমি গ্রুপ কিন্তু এখানে তৈরি হয়েছিল, সেটা কি কিন্তু আমি জেনারেলাইজড উইথ এস এর উপর বললাম। দেখ খেয়াল কর, এস এর উপরেও সেমি গ্রুপ তৈরি হবে।
ডটের রেসপেক্টে। আচ্ছা তারপরে কি প্রপার্টি দেখেছিলাম, দেখ তারপরে কি প্রপার্টি দেখেছিলাম, যে এই দুটো ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করবে। আমি কি বলেছিলাম, প্রথমটা হচ্ছে লেফট ডিস্ট্রিবিউটিভ, দ্বিতীয়টা হচ্ছে রাইট ডিস্ট্রিবিউটিভ, দুটো ডিস্ট্রিবিউটিভ ল একসাথে হোল্ড করবে, তাই তো? তো এখানেও দেখ, এখানেও দেখ, এইটাকে বলবো লেফট ডিস্ট্রিবিউটিভ ল। আর আরেকটা লিখবো, সেটাকে বলবো রাইট ডিস্ট্রিবিউটিভ ল। ঠিক আছে, লেফট এবং রাইট দুটো মিলিয়ে বলবো, একসাথে বলবো ডিস্ট্রিবিউটিভ লস। ডিস্ট্রিবিউটিভ লস দুটোকে মিলিয়ে বলবো ডিস্ট্রিবিউটিভ লস। ঠিক আছে, আচ্ছা লাস্ট কি দেখেছিলাম বলতো? আচ্ছা বেশ, আর কিছু এখন লাগবে না, আগে এইটুকু শোন। এই যে তিনটে প্রপার্টি আমি স্যাটিসফাই করালাম, এই তিনটে যদি স্যাটিসফাই করে, তাহলে ওই যে অ্যালজেব্রাইক স্ট্রাকচারটা আমরা পাচ্ছি, সেটাকে আমরা বলবো একটা রিং। তাহলে এখানে কি বলবো, s, প্লাস, ডট ইজ আ রিং। এই পর্যন্ত রিং হয়ে আছে, এখনো পর্যন্ত কিন্তু রিং এর বেশি কিছু হয়নি। এইবার আমরা নেক্সট আসছি, নাম্বার 4। রিং বোঝা গেছে আশা করি। দেখ আমি কিন্তু আরো এক্সাম্পল দেবো। দেখ আমি কিন্তু প্রথমে ডেফিনেশন দিয়ে শুরু করিনি, আমি প্রথমে আর এর মধ্যে ভিজুয়ালাইজেশনটা দেখিয়েছি, যে আর এর মধ্যে এইগুলো ঘটছে। আগে জিনিসটাকে কল্পনা করতে হবে যে আর এর মধ্যে কি ঘটছে, সেটাকে আমি অ্যাবস্ট্রাক্টে নিয়ে যাচ্ছি। এক্সাম্পল আমি আরো দেব। আগে আমি একটু দেখালাম যে আর এর মধ্যে কি ঘটছে, তারপরে আমরা সেটাকে অ্যাবস্ট্রাক্টে নিয়ে আসলাম। তো এবার আমি আরো এক্সাম্পল যখন পড়বো, তখন আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আগে আমাকে একটু ডেফিনিশনটা দেখে নিতে হবে কি আছে, ঠিক আছে? আচ্ছা দেখ, তাহলে কি বললাম, যে আমরা পেয়ে যাচ্ছি নাম্বার 4। এবার যদি তোকে আমি বলি যে ঠিক আছে, তুই তো রিং পেয়ে গেছিস, এবার একটু খেয়াল কর তো, রিংটা অ্যাবিলিয়েন্ট মানে অ্যাবিলিয়েন্ট না কমিউটেটিভ কিনা। তাহলে যদি আমার এই প্রপার্টিটা স্যাটিসফাই করে যে AB ইকুয়ালস টু BA, আচ্ছা এখানে যে এলিমেন্ট গুলো লিখছি এরা হচ্ছে S এর যে কোনো এলিমেন্ট, ফর এভরি এলিমেন্ট A B C in S। আমি মনে হচ্ছে এখানে লিখেছিলাম, আচ্ছা এখানে লিখে দিই একটু, ফর এভরি A B C in S। ঠিক আছে, বেশ। তাহলে আমি A B আর BA, A ইনটু B আর B ইনটু A, A ডট B আর B ডট A, এরা যদি সমান পাই যে কোনো এলিমেন্টের জন্য, তখন বলবো এই রিংটা হয়ে যাচ্ছে কমিউটেটিভ রিং। আগে ছিল শুধুমাত্র রিং, এখন থেকে এর নাম হয়ে গেল S প্লাস ডটের নাম হয়ে গেল কি কমিউটেটিভ রিং। ঠিক আছে, তাহলে ঠিক আছে, কমিউটেটিভ রিং। আচ্ছা আর তার সাথে যদি দেখি যে ঠিক আছে এইটাও হোল্ড করছে, নাম্বার 5, যে একটা 1 আছে, there exists 1 in S such that A into 1 equals to 1 into A equals to A, তাহলে তখন সেই রিংটাকে বলবো কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি। বা যদি কমিউটেটিভটা না হোল্ড করে শুধু আইডেন্টিটি থাকে, সেটাও হতে পারে। দেখ শুধু আইডেন্টিটি থাকতে পারে, কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি হতে পারে। বুঝতে পারছিস কথাটা? তাহলে এই প্রপার্টিটা হোল্ড করলে আমরা বলবো রিং উইথ আইডেন্টিটি। কমিউটেটিভটা হোল্ড করুক কি না করুক তাতে কিছু যায় আসে না, কথাটা বুঝতে পারলি? কমিউটেটিভ হোল্ড করুক কি না করুক তাতে কিছু যায় আসে না। যদি কমিউটেটিভ হোল্ড করে তাহলে কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি, যদি না হোল্ড করে তাহলে শুধু রিং উইথ আইডেন্টিটি। রিং উইথ 1, এই যে 1 লিখলাম, এটাকে অনেকে আই লেখে, অনেকে ই লেখে, যে যা ইচ্ছা লেখে, মানে অনেক রকম নোটেশন হয়। এটাকে 1 দিয়ে লেখা যায়, এটাকে আই দিয়ে লেখা যায়, এটাকে ই দিয়ে লেখা যায়। ঠিক আছে, কিন্তু জেনারেলি 1 অথবা আই এর মধ্যে কিছু একটা লেখা হয়। আচ্ছা হলো, তাহলে এখনো পর্যন্ত আমরা পেয়েছি যেটা, সেটা হচ্ছে কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি। তাহলে কাকে বলবো, এই প্রথম তিনটে প্রপার্টি স্যাটিসফাই করলে রিং, 4 নাম্বারটা স্যাটিসফাই করলে কমিউটেটিভ রিং, 5 নাম্বারটা স্যাটিসফাই করলে
রিং উইথ আইডেন্টিটি। আর যদি 4 5 দুটোই স্যাটিসফাই করে তাহলে কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি। ঠিক আছে, এবার আসছি প্রপার্টি নাম্বার 6। যদি দেখি এই প্রপার্টিটা স্যাটিসফাই করছে নাম্বার 6, যে যাতে কিনা প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইনভার্স রয়েছে। For every a not equal to 0 in S, there exists some element, আমি ধরলাম নাম দিচ্ছি a1, আমি a ইনভার্স কথাটা এখন ইউজ করছি না, নাম দিচ্ছি a1, ঠিক আছে, such that a dot a1 equals to a1 dot a equals to the identity 1। তাহলে একটা কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি তার উপর যদি এই প্রপার্টিটা স্যাটিসফাই করে তাহলে তখন তাকে বলবো ফিল্ড। তো নাম্বার 6 পর্যন্ত টোটালি একসাথে হলে, এই 6 পর্যন্ত সবকটা প্রপার্টি যদি স্যাটিসফাই করে তখন আমরা তাকে বলবো ফিল্ড। কি বললাম? যদি 6 পর্যন্ত টোটাল প্রপার্টিটা স্যাটিসফাই করে, মানে মাঝখানে একটা মিস হয়ে গেল তা কিন্তু হবে না, 6 পর্যন্ত একদম পুরো প্রপার্টিটা স্যাটিসফাই করতে হবে, তখন তাকে বলবো ফিল্ড। তাহলে একটা কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি যদি প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইনভার্স রাখতে পারে ডটের রেসপেক্টে তাহলে তাকে বলবো ফিল্ড। তাহলে এবার আমি এই 6টা প্রপার্টি একসাথে বলবো যে s প্লাস ডট ইজ এ ফিল্ড। ঠিক আছে রে, দেখে নে। ঠিক আছে, রিং আর ফিল্ড কি জিনিস বোঝা গেল? আচ্ছা, এই রিং এবং ফিল্ডের ডেফিনেশনটা কারা দিয়েছিলেন তাদের নামটা না বললে তাদের প্রতি ইনজাস্টিস করা হয়ে যায়। বিখ্যাত ম্যাথমেটিশিয়ান। বেসিক্যালি রিং এবং ফিল্ড আমাদের প্রথম আবিষ্কার করেছিলেন যারা, তাদের মধ্যে মেইনলি হচ্ছেন এই ডেভিড হিলবার্ট। এর নিজের নামে একটা স্পেস আছে, হিলবার্ট স্পেস বলা হয়। যেমন তোরা পড়বি ভেক্টর স্পেস, তেমনি হিলবার্ট স্পেস বলে একটা স্পেশাল কাইন্ডের ভেক্টর স্পেস আছে। ঠিক আছে, সেটা অবশ্য বিএসসি তে নেই, সেটা আছে এমএসসি তে। এবং এমি নয়দার, এই এমি নয়দার এর নামে কিন্তু একটা রিং আছে, নয়দেরিয়ান রিং বলা হয়। ঠিক আছে, তাহলে এরা প্রথম এই রিং থিওরি আবিষ্কার করে গেছিলেন। কিন্তু আজকে আমরা যে রিং থিওরির ডেফিনেশনটা পড়লাম, রিং ফিল্ডের যে ডেফিনেশনটা পড়লাম, এই যে 6টা পয়েন্ট যেটা পড়লাম, সেটা কিন্তু এরা দিয়ে যাননি। এই 6টা পয়েন্ট আমাদেরকে দিয়েছিলেন যিনি, তার নাম হচ্ছে আব্রাহাম ফ্র্যাঙ্কেল, বা বলা হয় ফ্র্যাঙ্কেল। দেখবি তোদের সেট থিওরি, যেটা সেট থিওরির যে অ্যাক্সিওম গুলো, সেগুলোকে বলা হয় জারমেলো ফ্র্যাঙ্কেলস অ্যাক্সিওম। জারমেলো একটা ম্যাথমেটিশিয়ান, ফ্র্যাঙ্কেল আরেকজন ম্যাথমেটিশিয়ান, দুজনের একসাথে বলা হয় জারমেলো ফ্র্যাঙ্কেল অ্যাক্সিওমস। তাহলে এই যে রিং এর অ্যাক্সিওম গুলো, এগুলোকে বলা হয় রিং এর ডিফাইনিং অ্যাক্সিওম, যারা রিং কে ধরে রাখছে, রিং এর স্ট্রাকচারটাকে ডিফাইন করতে সাহায্য করছে, সেই অ্যাক্সিওম গুলো দিয়ে গেছিলেন ফ্র্যাঙ্কেল। কিন্তু অ্যাকচুয়ালি রিং থিওরিটা প্রথম আমাদের মধ্যে এনে দিয়েছিলেন, আবিষ্কার করেছিলেন এই এমি নয়দার এবং ডেভিড হিলবার্ট। ঠিক আছে, তাহলে আজকে আমরা রিং থিওরির বেসিক ডেফিনেশনটা পড়লাম, কিন্তু ডেফিনেশন প্রচন্ড বোরিং জিনিস। তোদের কাছে যতটা বোরিং আমার কাছেও ততটাই বোরিং। সেজন্য আমি তোদেরকে বলবো যে ডেফিনেশনের উপর বেশি ভরসা না করে একটু এক্সাম্পলস নিয়ে বেশি নাড়াচাড়া করে দেখ। চল, আমরা তো প্রথমে এক্সাম্পল দিয়ে শুরু করেছি, মানে আমরা তো প্রথমে ভিজুয়ালাইজ করার চেষ্টা করেছি যে আর এর মধ্যে অ্যাকচুয়ালি কি স্ট্রাকচারটা হোল্ড করে। এবার আমরা দেখছি যে আর এর একটা সাবসেট নিচ্ছি, দ্য সেট অফ ইন্টিজার্স, তার মধ্যে কি প্রপার্টি গুলো হোল্ড করে, চল একটু চেক করা যাক। So consider the set of integers z, যেটাকে বলা হয়, with the usual addition of integers, মানে যেটা রিয়েল নাম্বারের অ্যাডিশন সেটাই, and the usual multiplication of integers, তার মানে যেটা রিয়েল নাম্বারের মাল্টিপ্লিকেশন সেটাই। তো দেখা যাক এই z টা অ্যাকচুয়ালি কি তৈরি করছে, মানে z এর উপর কি হোল্ড করছে। নাম্বার 1, তোদেরকে আমি মনে করানোর দরকার নেই, তোরা আমার থেকেও বেটার জানিস এই জায়গাটা, যে নিশ্চয়ই z টা প্লাসের রেসপেক্টে একটা অ্যাবেলিয়ান গ্রুপ তৈরি করে। ঠিক আছে, এই তোরা অলরেডি আগের সেমিস্টারে দেখে এসেছিস। ওকে, এবার ডটের রেসপেক্টে কিন্তু z গ্রুপ তৈরি করে না। যদি বলিস কেন গ্রুপ তৈরি করে না, ওই একই গল্প, জিরোর ইনভার্স কোথা থেকে আসবে? জিরো তো আছে z এর মধ্যে, জিরো ইজ অ্যান ইন্টিজার, তার ইনভার্স কোথা থেকে আসবে? সুতরাং ডটের রেসপেক্টে গ্রুপ তৈরি করবে না। তো ডটের রেসপেক্টে যখন গ্রুপ তৈরি করলো না, আমাদের মনটা গেল ভেঙে। আমরা কি বললাম, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমরা না হয় কতদূর করতে পারছি সেটা করি। দেখলাম ডটের রেসপেক্টে সেমি গ্রুপ তৈরি করছে।
বেশ, তাই পর্যন্তই নিলাম। এছাড়াও ডটের রেসপেক্টে একটা আইডেন্টিটি থাকে। ডটের রেসপেক্টে তাহলে ডটের রেসপেক্টে যখন সেমি গ্রুপ তৈরি করলো, এবার আমরা চেক করছি যে ডিস্ট্রিবিউটিভ গুলো খাটছে কিনা। তো ইন্টিজারের যে প্রোডাক্টটা সেটা কি রিয়েল নাম্বারের যে প্রোডাক্টটা, মানে রিয়েল নাম্বারের মধ্যে যেটা হয় আর কি, a ডট b প্লাস c করলে রিয়েল নাম্বারের জন্য যেটা হয় a ডট b প্লাস a ডট c, এটা তো ইন্টিজারের মধ্যেও চলে আসবে, বিকজ ইন্টিজার তো রিয়েল নাম্বারের সাবসেট, তো রিয়েল নাম্বারের মধ্যে হচ্ছে মানে ইন্টিজারের মধ্যে হোল্ড করবে। আচ্ছা, এবং উল্টোটা হোল্ড করবে। ঠিক আছে, বোঝা গেল কথাটা? ফাইন। নেক্সট নাম্বার 4, আমি যে মুহূর্তে আমি দেখবো যে ঠিক আছে এইসব তো হোল্ড করলো, এবার আমার মনে একটা জিনিস আসছে, তাহলে কি এটা রিং তৈরি করছে? তো রিং এর প্রপার্টি কি হয়? এই তো রিং এর ডেফিনেশন দেখালাম। এই তো আমরা রিং এর ডেফিনেশন পড়লাম যে রিং তৈরি করতে গেলে আমাদের শুধু এই প্রথম তিনটে প্রপার্টি লাগে, যেটা কিনা হোল্ড করে গেছে z এর জন্য। তাহলে রিং তৈরি করলো, অবশ্যই করলো। কিন্তু প্রশ্ন এখনো থেকে যায়, এটা কি রিং উইথ আইডেন্টিটি হচ্ছে? এটা কি কমিউটেটিভ রিং হচ্ছে? এটা কি ফিল্ড হচ্ছে? চল, ফিল্ডের জন্য কি লাগে একবার দেখে নিই। ফিল্ডের জন্য ওই 5টা প্রপার্টি লাগে, তার সাথে একটা এক্সট্রা প্রপার্টি লাগে। তো দেখা যাক z এর মধ্যে এটা হোল্ড করে কিনা। তাহলে z এর মধ্যে আমরা কিন্তু আইডেন্টিটি পাচ্ছি, কারণ 1 কিন্তু z এর মধ্যে আছে, যেটা কিনা আমাদেরকে এইরকম একটা দিয়ে দেবে such that 1.a equals to a.1 equals to a for every a in z। ঠিক আছে, সুতরাং z এর মধ্যে আইডেন্টিটি হোল্ড করছে। z টা হচ্ছে তাহলে রিং উইথ আইডেন্টিটি। এই পর্যন্ত করলাম, মানে z টাকে বলবো রিং উইথ আইডেন্টিটি। দেখ, আমি ইচ্ছা করে এখানে আগে আইডেন্টিটি দেখিয়েছি, তাতে তোর মনে এই জিনিসটা চলে আসে যে আইডেন্টিটি আর কমিউটেটিভের মধ্যে কোনো সম্পর্ক নেই। কোনো একটা রিং এর মধ্যে আইডেন্টিটি প্রপার্টি থাকলে সেটা কমিউটেটিভ হতে পারে, নাও হতে পারে, কিছু বলা যাবে না আগে থেকে। আবার কোনো একটা রিং যদি কমিউটেটিভ হয়, সেটা আইডেন্টিটিকে হোল্ড করতেও পারে, নাও করতে পারে, আগে থেকে কিন্তু কিচ্ছু বলা যাবে না। সো আমরা নাম্বার 5 এ আসছি। a ডট b ইকুয়ালস টু সবসময় b ডট a পাবো ফর এভরি ab ইন z। তা যখনই পেলাম, এবার আমরা বলতে পারবো তাহলে z হয়ে গেল একটা কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি। এইটুকু পাওয়া মানে এবার হয়ে গেল কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি। কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি, বুঝা গেল কথাটা? এখন লাস্টলি আমাদের মনে একটা ক্ষুদ্র জায়গা থেকে যায়, তাহলে কি এটা ফিল্ড তৈরি করছে? চল চেক করা যাক ফিল্ড তৈরি করছে কিনা। নাম্বার 6, আমি যে কোনো একটা নন জিরো ইন্টিজার নিচ্ছি, a not equal to 0 belongs to z। এই যে আমি নন জিরো ইন্টিজারটা নিলাম, এটার কিন্তু 1/a আমি সব সময় পাবো, কিন্তু সমস্যা কি 1/a টা কিন্তু z এর মধ্যে নেই। ভালো করে খেয়াল কর, ফিল্ড তৈরি করতে গেলে নাম্বার 6 অ্যাক্সিওম কি লাগে? ফিল্ডের জন্য নাম্বার 6 যেটা লাগে, এই যে a এর জন্য a1 যেটা নিয়েছি সেটা কিন্তু ওই সেটের মধ্যেই লাগে। যদি সেটের মধ্যে থাকে তারপর তো আমি এইসব চেক করব, যদি সেটের মধ্যে না থাকে তাহলে কেন চেক করব? কিন্তু এই a1 টা যদি s এর মধ্যে নাই থাকে অ্যাজ সাচ, এখানে z এর মধ্যে যেটা ঘটছে দেখ, z এর মধ্যে যেটা ঘটছে দেখ, ভালো করে খেয়াল কর, z এর ব্যাপারটা খেয়াল কর। এটা আমি z থেকে নিলাম, কিন্তু আমি যদি a1 একটা খুঁজি যাতে কিনা if a1 into a equals to a into a1 equals to 1, then a1 কি হয়ে যাবে? 1/a হয়ে যাবে, যেটা কিনা z এর মধ্যে ইন জেনারেল থাকে না। ফর এক্সাম্পল, তুই যদি z এর মানে একটা ইন্টিজার নিস 2, তাহলে 1/2 কি z এর মধ্যে থাকে? থাকে না। তাহলে তুই সেটাই বলবি, যেহেতু 2টা z এর মধ্যে আছে, 1/2 টা z এর মধ্যে নেই, তাহলে আমরা বুঝতে পারলাম যে z এর মধ্যে কোনো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নাও থাকতে পারে। মানে
একমাত্র 1 এবং -1 ছাড়া আর কারোর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স z এর মধ্যে থাকে না। ঠিক আছে, সুতরাং z টা ফিল্ড হলো না। ওকে, সো দিস ডাজ নট বিলং টু z ইন জেনারেল। ইন জেনারেল কথাটা লিখবি, তার কারণ 1 আর -1 টা কিন্তু আমাকে বাদ দিলে চলবে না। 1 আর -1 টা কিন্তু হোল্ড করে, z এর মধ্যে থাকে। 1 আর -1 এর 1 বাই করলে z এর মধ্যে থাকে, বাকিগুলো থাকে না। তাই জন্য ইন জেনারেল কথাটা লিখতে হবে। সো ইন জেনারেল মানে সাধারণত থাকে না আর কি। হ্যাঁ, যদি তুই এক্সাম্পল দিয়ে করতে চাস আর তাহলে সেটাও করা যায়। মানে তুই আমার মতো এইভাবে না দেখিয়ে ডাইরেক্ট এখানে এক্সাম্পলও দিতে পারতিস। মানে তোর ইচ্ছা হলো, তুই বললি যে ঠিক আছে আমি এরকম বলবো যে আমি 2 টা z থেকে নিলাম, যদি আমি 2 এর জন্য একটা সাপোজ x পেলাম, যাতে কিনা x * 2 = 2 * x = 1, তাহলে x = হয়ে গেল 1/2। আবার বলছি, ধর তুই এইভাবে লিখলি যে 2 আমি নিলাম z থেকে, তো if x * 2 = 2 * x = 1 যদি নি, তাহলে then x = 1/2, so this does not belong to z। এভাবেও লিখতে পারিস। এটাকে বলে এক্সাম্পল দিয়ে লেখা, আর আমি যেটা লিখেছি সেটাকে বলে জেনারেলি দেখানো আর কি। ঠিক আছে, দুটোই প্রযোজ্য, দুটোই একই ভাবে অ্যাপ্লিকেবল, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখান থেকে কি বুঝলাম যে z টা কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি, কিন্তু এই z টা ফিল্ড তো হলো না। কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি হলে যে ফিল্ড হতে হবে এমন ব্যাপার নেই, কিন্তু নাম্বার 6 টা হোল্ড করলো না, therefore z is not a field। নট এ ফিল্ড, ফিল্ড হলো না। বুঝতে পারলাম ব্যাপারটা? দেখ, এখনো পর্যন্ত আশা করি যা বলেছি খুব সহজ ভাবে বলেছি, আশা করি ব্যাপারটা বুঝেছিস। প্রথম আমি एग्जांपल দিয়েছি r এর উপর, সেট অফ রিয়েল নাম্বারস এর উপরে। সেট অফ রিয়েল নাম্বারস এর উপরে যে প্রপার্টি গুলো হোল্ড করলো তাদেরকে নিয়ে আমি চলে এসেছি জেনারেল একটা ডেফিনেশনে, যাকে আমি রিং এর ডেফিনেশন বলতে পারি বা ফিল্ডের ডেফিনেশন বলতে পারি। রিং এর চেয়ে একটু বড় করলে তো ফিল্ড হয়ে যায় ব্যাপারটা, মানে বড় নয়, রিং এর চেয়ে আরো বেশি কিছু প্রপার্টি অ্যাড করে দিলে তো ফিল্ড হয়ে যায়। তাহলে সেই প্রথমে আমি সেট অফ রিয়েল নাম্বারস এর উপর স্টাডি করেছি ব্যাপারটাকে, তারপর আমি রিং এর জন্য ডেফিনেশন দিয়েছি, ফিল্ডের জন্য ডেফিনেশন দিয়েছি, তারপর জেড এর উপর স্টাডি করলাম যে জেড এর উপর কি কি প্রপার্টি হোল্ড করছে, কি কি প্রপার্টি হোল্ড করছে না। ব্যাপারটা ক্লিয়ার? আশা করি কিছুটা মাথায় ঢুকেছে, কিছুটা মাথায় দিতে পেরেছি আশা করি, নাকি রে? ঠিক আছে রে, বল যদি তোদের কোনো প্রশ্ন থাকে এখনো পর্যন্ত বলে ফেল। ঠিক আছে, তাহলে চল আমরা কিছু एग्जांपल স্টাডি করি র‍্যান্ডম ওয়েতে, যেখানে আমরা एग्जांपलের মাধ্যমে দেখব যে তারা ফিল্ড হচ্ছে কি হচ্ছে না। কারণ एग्जांपल গুলোই কিন্তু মেন। তুমি ডেফিনিশন জানো কি না জানো সেটা ডিপেন্ড করছে তুমি কতটা ভালো एग्जांपल জানো তার উপরে। কতটা ভালো তুমি एग्जांपल জানো তার উপরে সবকিছু ডিপেন্ড করে। যে যত ভালো एग्जांपल জানবে সে ছবিটা তত ভালো বুঝতে পারবে। পুরো ছবিটা মাথার মধ্যে নেওয়াটাই হচ্ছে মেন জিনিস। ধর আমি বললাম তোকে যে তুই m to z কল্পনা কর। আচ্ছা, m to r করেছিস তো? m to r মনে আছে নিশ্চয়ই? এটা কি ছিল? the set of all 2 by 2 real matrices তাই তো? আমি যদি তোকে বলি m to z, এটা কি হবে? রিয়েল ম্যাট্রিসেস মানে হচ্ছে ওভার r, তার মানে তার যে এলিমেন্ট গুলো, ম্যাট্রিক্সের যে এলিমেন্ট গুলো তারা রিয়েল নাম্বারস। আমি যখনই তোকে m to z বলবো তার মানে দাঁড়াবে the set of all 2 by 2 matrices with elements from z। z থেকে তাদের এলিমেন্ট গুলো নেওয়া হচ্ছে, set of all 2 by 2 matrices with elements from z। z থেকে এলিমেন্ট গুলো নেওয়া হচ্ছে, তাই তো? তাহলে এই যে বলছি m to z, m to z টা কেমন স্ট্রাকচার তৈরি করে সেটা একটু স্টাডি করব আজকে। দেখ, আমি যদি m to z এর স্ট্রাকচারের কথা বলি, সবার প্রথমে আমার মনে আসবে যে m to z এর উপর আমাকে বাইনারি অপারেশন দিতে হবে। সবার প্রথমে আমার মনে যে খেয়ালটা আসবে সেটা হচ্ছে একটা বাইনারি অপারেশন লাগবে, তাকে আমি বলছি অ্যাডিশন অফ ম্যাট্রিসেস। অ্যাডিশন অফ ম্যাট্রিসেস।
প্লাস কোথা থেকে কোথায় অপারেশন নিচ্ছি না এম টু জেড ক্রস এম টু জেড থেকে এম টু জেড এর মধ্যে এই যে অপারেশনটা নিলাম এটা যে বাইনারি অপারেশন এটা আমার থেকে তোরা বেটার জানিস তার কারণ তোরা অলরেডি পড়ে এসেছিস যে M2R একটা গ্রুপ ফর্ম করে অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করে M2R সেটা অলরেডি তোরা পড়ে এসেছিস সুতরাং সেই M2R এর জন্য যে অপারেশনটা সেই অপারেশনটাই কিন্তু এখানে কাজ করছে নতুন কিছু আমি আনছি না যে অপারেশন M2R এ ছিল সেটাই আমি M2Z এর উপর কাজ করাচ্ছি ঠিক আছে আচ্ছা তো এটা বাইনারি অপারেশন তো হবেই আচ্ছা এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যখন M2Z এর থেকে দুটো এলিমেন্ট নিচ্ছি তারা কিন্তু 2x2 ম্যাট্রিক্সেস মানে M2Z এর এলিমেন্ট কারা ABCD টাইপের ম্যাট্রিক্স যেখানে M2Z সেটটাকে যদি আমি এভাবে লিখি তাহলে এই দাঁড়ায় এরা সব কটা ইন্টিজার A B C D চারজনই ইন্টিজারস তার মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে অ্যাডিশনটার কথা বলছি সেটা নাথিং বাট দ্য অ্যাডিশন অফ M2R M2R এর যে অ্যাডিশন সেটাকে আমরা এখানে কাজ করাচ্ছি এবার আমি মাল্টিপ্লিকেশনের কথায় আসছি মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেস ম্যাট্রিক্সের প্রোডাক্ট মাল্টিপ্লিকেশন তোদের মনে আছে তোরা GLNR পড়েছিলি বা GL2R পড়েছিলি মনে আছে কি আমি একটু মনে করে দিই GLNR ও পড়েছিস আমি GL2R দিয়েই বলছি GL2R টা কি অ্যাকচুয়ালি কেমন সেট দ্য সেট অফ অল 2x2 ম্যাট্রিসেস যাদের এন্ট্রি গুলো রিয়েল নাম্বারস এবং তাদের ম্যাট্রিক্স গুলো কেমন হবে ডিটারমিনেন্ট নন জিরো সো ডিটারমিনেন্ট মানে কি AD minus BC ডিটারমিনেন্ট করলে কি হবে A into D minus B into C that is non zero এইটাই তো GLNR তাই না GLNR যখন করি আমরা শুধু 2 এর জায়গায় মানে এখানে 2x2 ম্যাট্রিক্স দিয়ে কাজ করছি ওখানে কত বাই কত ম্যাট্রিক্স দিয়ে কাজ করব n/n ম্যাট্রিক্স দিয়ে কাজ করব অ্যাজ সিম্পল ঠিক আছে আর এই GLNR টা বা GL2R টাই কথা বলি GL2R টা কিন্তু গ্রুপ ফর্ম করে কার রেসপেক্টে ডটের রেসপেক্টে ডট ডট ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন সেই ডটটাকে আমরা এখানে নিয়ে আসছি সেই ডটটাকে আমরা এখানে নিয়ে আসছি GL2R যার রেসপেক্টে গ্রুপ ফর্ম করেছে সেই ডটটাকে এখানে আনছি তাহলে M2Z ক্রস M2Z থেকে M2Z এর মধ্যে বুঝতে পারলি ব্যাপারটা ব্যাপারটা কি ইজি হলো দেখ আমি বাইরে থেকে কোনো কিছু শেখাচ্ছি না তোরা যেটা সেকেন্ড সেমিস্টারে করেছিলি অলরেডি অর্থাৎ তোরা M2Z করেছিস প্লাস এর রেসপেক্টে M2Z M2R এর কথাই বলি Z কেন M2R প্লাস এর রেসপেক্টে গ্রুপ ফর্ম করে সেই প্লাসটাকেই আমি এখানে নিয়েছি GL2R ডট এর রেসপেক্টে গ্রুপ ফর্ম করে সেই ডটটাকে আমি এখানে নিয়েছি আলাদা কাউকে কিন্তু নিইনি তোদের চেনা প্লাস তোদের চেনা ডট ঠিক আছে পুরো ব্যাপারটা মাথার মধ্যে একদম গিথে নিতে হবে মাথা থেকে একদম বেরোতে দেওয়া চলবে না মাথার মধ্যে একদম ছবির মতো রেখে দিতে হবে যে আমার ব্যাপারটা দেখতে কেমন অ্যাকচুয়ালি দুটো ম্যাট্রিক্সকে সিম্পলি অ্যাড করছি তাহলে কেমন হয় দেখতে ধর এই ABCD একটা ম্যাট্রিক্স আর XY ZW একটা ম্যাট্রিক্স তো আমি যখন এদেরকে অ্যাড করব রেজাল্টটা কেমন দেখতে হবে ওই 2x2 ম্যাট্রিক্স তৈরি হবে একটা A plus X B plus Y C plus Z D plus W আর যখন মাল্টিপ্লাই করব তখন কেমন হবে একদম একই মাল্টিপ্লাই যেটা করা হয় ছোটবেলা থেকে যেটা শিখছি আমরা তাহলে AX plus BZ তাহলে হচ্ছে AX plus BZ CX plus DZ AY plus BW আর এখানে হচ্ছে CY plus DW
তো ব্যাপার, এইটার রেসপেক্টেই তো আমাদের GL2R গ্রুপ ফর্ম করে, এই ডটের রেসপেক্টে, এই ডট এখানে ডটটা দিয়ে দিই মাঝখানটা, এই প্লাসের রেসপেক্টে M2R যে গ্রুপ ফর্ম করে, তো তাদেরকেই আমি এখানে নিয়ে চলে এসেছি আমাদের একটা অপারেশনের কাজ করার জন্য। ঠিক আছে, ঠিক আছে। এখন ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়েছে, এখন আমাদের হাতে M2Z সেটটা আছে, তার উপর দুটো বাইনারি অপারেশন আছে। সেই বাইনারি অপারেশন গুলো হচ্ছে প্লাস এবং ডট। এরা যে বাইনারি অপারেশন সেটা আমরা নিশ্চিত 100% শিওর। কেন শিওর, কেন নিশ্চিত আমরা? তার কারণ অলরেডি আমরা দেখেছি যে M2Z এর উপর, তারপর GL2R এর উপর বা M2R এর উপর এরা অলরেডি গ্রুপ ফর্ম করে এসেছে। প্লাসটা M2R এর উপর গ্রুপ ফর্ম করেছে, তো প্লাসটা তো বাইনারি অপারেশন ছিলই। হ্যাঁ, এখন ক্লোজার প্রপার্টিটা নিয়ে আমাদের একটা টেনশন থেকে যায় যে ক্লোজার প্রপার্টিটা কি হোল্ড করবে? তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ড করবে, কেন করবে বলতো? তার কারণ তুই যখন a আর x অ্যাড করছিস, দুটো ইন্টিজার অ্যাড করছিস, তাদের রেজাল্ট তো ইন্টিজার হবেই, না হয়ে কোথায় যাবে বলতো? আবার তুই যখন b আর y অ্যাড করছিস, তাদের রেজাল্ট তো ইন্টিজার হবেই, দুটো ইন্টিজার অ্যাড করছিস। আবার তুই যখন এখানে দুটো ইন্টিজার মাল্টিপ্লাই করছিস a আর x, তখন তুই ইন্টিজারই পাবি। আবার b আর y মাল্টিপ্লাই, b আর z মাল্টিপ্লাই করছিস, তবে তো ax প্লাস bz পাচ্ছিস, তো ওখানে তো ইন্টিজারই পাবি, দুটো ইন্টিজার অ্যাড করলে ইন্টিজারই হবে। সুতরাং ক্লোজার প্রপার্টি কিন্তু অটোমেটিক্যালি স্যাটিসফাই করছে। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে এই দুজনেই কিন্তু মেম্বারস অফ M2Z। যদি আমি ABCD এইটাকে, তারপর XYZW এইটাকে, এই দুটো এলিমেন্টকে আমরা M2Z থেকে নিই, তাহলে দুজনেই কিন্তু M2Z এর মধ্যে রয়েছে। এই নিয়ে আমাদের কোনো দ্বিধা নেই, কোনো সমস্যা নেই, একদম 100% আমরা শিওর হয়ে বলতে পারছি ব্যাপারটা। বুঝতে পারলাম ব্যাপারটা কি, অ্যাকচুয়াল ব্যাপারটা ধরতে পারলি? এখন আমাদের যে চিন্তার বিষয় ছিল, ঠিক আছে বাইনারি অপারেশন নিয়ে আর কোনো টেনশন নেই, কিন্তু চিন্তার বিষয় যেটা ছিল যে তাহলে কি এইটা প্লাসের রেসপেক্টে M2Z টা গ্রুপ ফর্ম করে? চল একটু দেখা যাক, চল না একটু দেখা যাক না। সো নাম্বার 1, plus is a binary operation on M2Z। বাইনারি অপারেশন অর্থাৎ ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে, মানে ওয়েল ডিফাইন্ড ম্যাপ হবে আর কি, M2Z ক্রস M2Z থেকে M2Z এর মধ্যে বাইনারি অপারেশন। নাম্বার 2, আমি যদি M2Z থেকে যে কোনো তিনটি এলিমেন্ট নিই, তাদের মধ্যে অ্যাসোসিয়েটিভনেস হোল্ড করবে কিনা সেটা বলে দিচ্ছি M2R এর প্রপার্টি। আরে বাবা, M2R এর উপরে তো প্লাসটা অ্যাসোসিয়েটিভ, তাহলে M2Z তো M2R এর সাবসেট। এটা তো সাবসেট, তাহলে যদি প্লাসটা এর উপরে অ্যাসোসিয়েটিভ হয়, তাহলে তো অটোমেটিক্যালি ইনহেরিটেড করে দেবে এর উপরে, ইনহেরিটেড করে দেবে এর উপরে, মানে চাপিয়ে দেবে, ওর উপরে চাপিয়ে দেবে যে ঠিক আছে আমার পুরো জায়গাটার উপরে এই প্রপার্টিগুলো হোল্ড করছে, তাহলে আমার একটা ছোট্ট অংশেও এই প্রপার্টিগুলো হোল্ড করবে। আমার যদি একটা পুরো জায়গার মধ্যে এই প্রপার্টি হোল্ড করে, তো সেই জায়গাটার একটা ছোট অংশেও এই প্রপার্টিগুলো হোল্ড করবে, অর্থাৎ ইনহেরিটেড করে দেওয়া, বংশানুক্রমিকভাবে চাপিয়ে দেওয়া আর কি। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে প্লাসটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি নিয়ে হোল্ড করে আছে অলরেডি, চেক করার দরকার লাগছে না। সো আমরা লিখবো এইভাবে, ম্যাট্রিক্স অ্যাডিশন is always associative। is always associative, ঠিক আছে। নাম্বার 3, আচ্ছা তাহলে বাইনারি অপারেশন হয়েছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হয়েছে, এবার আমার কি লাগবে? আইডেন্টিটি। তো ঠিক আছে রে, কোনো অসুবিধা নেই, 0 0 0 0 belongs to M2Z is the identity of M2Z with respect to addition। প্লাসের রেসপেক্টে আইডেন্টিটি হয়ে যাচ্ছে, সিম্পল তো, কিছুই তো নেই রে। প্লাসের রেসপেক্টে আইডেন্টিটি হতে গেলে কি লাগবে? ABCD এর সাথে এমন একটা এলিমেন্ট যোগ করতে হবে যাতে কিনা ABCD পাই। ABCD এর সাথে কাকে যোগ করলে তুই ABCD পাবি? কাকে যোগ করলে তুই ABCD পাবি? উত্তর হচ্ছে একজনই আছে, সেটা কে? 0 0 0 0। ঠিক আছে, উল্টো দিক থেকেও যোগ করতে পারিস, একই হবে। আচ্ছা নাম্বার 4, নাম্বার 4, আচ্ছা আমি
কোনো একটা এলিমেন্ট এবিসিডি নিয়েছি, এবিসিডি যখনই এম টু জেড থেকে নিচ্ছি তাহলে এ বি সি ডি এরা সবাই ইন্টিজার্স হয়ে যাচ্ছে, তাই তো? চারটে ইন্টিজার্স। তাহলে এ বি সি ডি যদি চারজন ইন্টিজার হয় তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস ডি এরাও চারজন ইন্টিজার। সো এটা বিলংস টু এম টু জেড। এই যে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস ডি এটা এম টু জেড এ চলে গেল। যখন এম টু জেড এ চলে গেল এবার আমি দেখবো যে এই দুটোকে অ্যাড করলে আইডেন্টিটি পাই কিনা। তো করে দেখ না, আইডেন্টিটি তো পাচ্ছিস। So then this is belong to M to Z is the inverse of ABCD with respect to plus. চেক করার দরকার আছে রে, বল চেক করার দরকার আছে কিছু? দেখাই তো যাচ্ছে, চোখেই দেখা যাচ্ছে, কি চেক করবি আর? আচ্ছা লাস্ট কি প্রপার্টি আর হোল্ড করছে এখানে? কি প্রপার্টি হোল্ড করছে দেখ ভালো করে খেয়াল কর। আমরা এখানে যখন দেখেছি চারটে প্রপার্টি হোল্ড করছে যারা কিনা গ্রুপ বানিয়ে দিয়েছে, এখনো পর্যন্ত অ্যাবেলিয়ান প্রপার্টিটা দেখিনি। তো এম টু আর এটা তো কমিউটেটিভ গ্রুপ হয়, তাহলে এম টু জেড টাও কমিউটেটিভ গ্রুপ হবে, কারণ এম টু জেড তো এম টু আর এর সাবসেট। নাম্বার 4, নাম্বার 5, addition is commutative on M to Z. Therefore, M to Z, comma plus is an abelian group. কি থাকলো আর বাকি? abelian group তো হয়ে গেছে। এবার আমাকে দেখতে হবে যে এইখানে ডট যেটা দিয়েছি তার রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে কিনা। তো অ্যাসোসিয়েটিভের জন্য তোকে কিছু করে দেখাতে হবে না, তার কারণ অটোমেটিক্যালি আমরা জানি যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ হয়। সিন্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, দেন অ্যান্ড বাইনারি অপারেশনটার কথা বলে দিই। and dot is a binary operation on M to Z, then M to Z comma dot is semi group হয়ে গেল। সেমি গ্রুপ হয়ে গেল, তাহলে প্লাস এর রেসপেক্টে অ্যাবেলিয়ান গ্রুপ, ডট এর রেসপেক্টে সেমি গ্রুপ। বাকি রয়েছে কোন জায়গাটা বলতে পারিস? বাকি রয়েছে একমাত্র ওই ডিস্ট্রিবিউটিভ ল গুলো। শুধু এতটুকুই বাকি রয়েছে রিং তৈরি করা থেকে, শুধু এতটুকুই বাকি রয়েছে রিং তৈরি করা থেকে। বুঝতে পারলি আমার কথাটা? তুই যদি এতটুকু দেখাতে পারিস তাহলে রিং তৈরি হয়ে যাবে। রিং তৈরি হয়ে যাওয়া মানে তোর কাজ হয়ে গেল। ঠিক আছে, চল দেখা যাক নাম্বার 7। নাম্বার 7 আমরা দেখছি যে তিনটে এলিমেন্ট যদি নিই, ধরো এই তিনটে এলিমেন্ট নিলাম M to Z থেকে। আচ্ছা ঠিক আছে, শোন এক সেকেন্ড দাঁড়া, আমাকে একটা সেকেন্ড দে তো, জাস্ট একটা সেকেন্ড।
একটু ওয়েট কর তোরা, আমাকে জাস্ট একটু টাইম দে। একদমই সরি, একটু হ্যাং করে গেছে, একটু দাঁড়া। হ্যাঁ ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম যে আমি যদি তিনটে এলিমেন্ট নিই, একটা হচ্ছে এবিসিডি, একটা হচ্ছে এক্স ওয়াই জেড ডাব্লিউ, আর একটা হচ্ছে পিকিউআরএস, কোত্থেকে নিচ্ছি? এম টু জেড থেকে। যদি তিনটে এলিমেন্ট আমি এম টু জেড থেকে নিই, তাহলে আমাকে জাস্ট চেক করতে হবে আমি এবিসিডির সাথে এক্স ওয়াই জেড ডাব্লিউ অ্যাড করলাম, তাকে মাল্টিপ্লাই করলাম পিকিউআরএস দিয়ে, এটা হয়ে যাচ্ছে ABCD PQRS প্লাস XYZW PQRS। তাই এই চেকিংটা আমি করে দেবো না, এটা জাস্ট কিছুই নেই, তুই যদি নাও করিস, যদি জাস্ট লিখে দিস তাহলেও চলে যায়, ঠিক আছে। কিন্তু আমি সাজেস্ট করবো যদি কোনোদিনও অঙ্কটা তোকে ডাইরেক্টলি করতে দেয়, যে দেখাও যে এটা একটা রিং ফর্ম করছে, তাহলে একটু করে দেখিয়ে দিবি যে এইটা আর এইটা সেম রেজাল্ট দিচ্ছে, এই দুজনে সেম রেজাল্ট দিচ্ছে, একটু জাস্ট করে দেখিয়ে দিবি। এই ক্যালকুলেশনের আমার দেখানোর কোনো প্রয়োজন নেই, লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডের সাথে সেম হচ্ছে সেটা জাস্ট একটু দেখিয়ে দেওয়া, ক্যালকুলেশনটা করে দেখিয়ে দেওয়া যে দুটো সেম হচ্ছে, ব্যাস দ্যাটস ইট। বুঝতে পারলাম ব্যাপারটা? আচ্ছা, এখন মুখ্য উদ্দেশ্য যেটা আমাদের, সেটা কি? এই যে প্রপার্টিগুলো স্যাটিসফাই করলাম, এই যে প্রপার্টিগুলো স্যাটিসফাই করলাম, প্রথমে কমিউটেটিভ গ্রুপ তৈরি করলাম, তারপরে সেমি গ্রুপ তৈরি করলাম, তারপরে একটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি করলাম, আর একটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আমি এক্ষুনি করে দেখিয়ে দিচ্ছি, তাহলে হয়ে গেল সেটা রিং। তো সেটাও দেখিয়ে দিই। ঠিক আছে, দেয়ারফর আমরা লিখতে পারছি ইট ইজ এ রিং। এখন রিং হয়ে যাওয়া মানে নেক্সট আমার একটা কাজ বাকি থেকে যায়, যে এটা কমিউটেটিভ রিং হচ্ছে কিনা, এটা রিং উইথ আইডেন্টিটি হচ্ছে কিনা। তো রিং উইথ আইডেন্টিটি তো হবেই, কারণ আইডেন্টিটি এলিমেন্ট 1001 তো ম্যাট্রিক্সটা আছেই। ডটের রেসপেক্টে আইডেন্টিটির কাজ কে করে? 1001 করে। সো 1001 belongs to M to Z and তার মানে কি হয়ে গেল? রিং উইথ আইডেন্টিটি। আগেটা কত নম্বর প্রপার্টি ছিল? আগেটা ছিল প্রপার্টি নাম্বার 7, এখানে হয়ে গেল 8। therefore M to Z plus comma dot is a ring with, দেখ এখানে কিন্তু তুই 1 লিখিস না, কেন 1 লিখবি না? তার কারণ এখানে 1 মানে বোঝাবে হয়তো ইন্টিজার 1, তো সেই জন্য আমি বলবো I লিখবি, I মানে বোঝাবি 1001। ক্ষেত্র বিশেষে তোকে বুঝে লিখতে হবে যে কি লিখছি, ঠিক আছে? সব জায়গায় রিং উইথ 1 লিখে দিলে মুশকিল আছে। আচ্ছা, নাম্বার 9। আচ্ছা, এটা কি কমিউটেটিভ রিং হবে? এটা কি কমিউটেটিভ রিং হবে? চেক করার জন্য জাস্ট এতটুকু চেক করব যে 1 2 3 4 এর সাথে 5 6 7 8 যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে কত হচ্ছে দেখ তো। দেখ 1 into 5 মানে 5 প্লাস 14, তার মানে 14 আর 5 এ 19। আচ্ছা, নিচে কত হচ্ছে দেখ 15, 15 আর 28, 28 আর 15, 28 2 এ 30 আর 13 করলে কত হচ্ছে 33। আচ্ছা, এখানে কত হচ্ছে 6 প্লাস 16 মানে 22, আর নিচে কত হচ্ছে 318 প্লাস 4 32, 18 আর 2 20 50।
অ্যান্ড উল্টোটা কর। করলে কত হচ্ছে দেখতো, এখানে হয়ে যাচ্ছে 5 প্লাস 18, 5 আর 18 কত হয় 18 আর 5 23। আচ্ছা নিচে কত হচ্ছে 7 প্লাস 24, 4 আর 7 11 31। তাহলে দেখ আমি বাকিগুলো করলামই না, এতটুকু করেই বুঝতে পারলাম যে দুটো ম্যাট্রিক্স সমান হচ্ছে না। বাকিটা অবশ্যই করতে হবে, কিন্তু আমি আর দেখাচ্ছি না। এই যে দুটো ম্যাট্রিক্স এরা তো সমান হতে পারে না, দুটো এলিমেন্ট আলাদা হয়ে গেছে, একটা এলিমেন্ট আলাদা হলে তো সমান হবে না। তার মানে এতটুকু এখন বোঝা গেল পরিষ্কার করে যে তাহলে নিশ্চয়ই কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি হলো না। সো দেয়ারফর M to Z is not a commutative ring and hence is not a field. আরে ফিল্ড হতে গেলে তো একটা কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি লাগে, তারপরে তো আবার প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইনভার্স লাগে, সেটা পরের ব্যাপার, আগে তো কমিউটেটিভ হতে হবে। হেন্স নট এ ফিল্ড। ব্যাস এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ওভারভিউ একটা পেলাম, যেটা কিনা পুরোটা আমরা ধর একটা রিং এবং ফিল্ড কেমন দেখতে হতে পারে, কখন একটা রিং ফিল্ড হচ্ছে না, কখন একটা রিং একটা ফিল্ড হয়ে যাচ্ছে, তার একটা কনসেপ্ট দিয়ে দিলাম। এই কনসেপ্টের মধ্যে আমি কি পড়লাম আজকে বেসিক্যালি তিনটে ভিজুয়ালাইজেশন করলাম, একটা আর এর ভিজুয়ালাইজেশন করিয়েছি, একটা জেড এর ভিজুয়ালাইজেশন করিয়েছি, আর একটা এম টু জেড এর ভিজুয়ালাইজেশন করিয়েছি। তিনটে তিন রকম। আমার ইচ্ছা ছিল আমি জেড এন এর ভিজুয়ালাইজেশনটা করাবো, কিন্তু তোদেরকে আমি আটকে রাখবো না, বেশিক্ষণ আমি পড়াবো না, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, তো আজকে আমি ছেড়ে দিচ্ছি, কারণ আমি আবার কালকে তোদেরকে ক্লাস করাবো। তো রোজ করাচ্ছি যেহেতু আমি অল্প অল্প করে করাচ্ছি, ঠিক আছে? তোদের আশা করি জিনিসটা এনজয়েবল হয়েছে। তোদের যেটা করণীয় সেটা হচ্ছে আমি যেটা পড়ালাম সেটা একটু ভালো করে নিজের মতো করে লিখে নিতে হবে, ঠিক আছে? আমি তোকে নোটটা শেয়ার করে দিচ্ছি, আর আমার একটা ফ্রেশ নোট তোরা রাত্রের দিকে পাবি মোটামুটি, ঠিক আছে? ওই ধরে রাখ 9টা 10টা নাগাদ আমি একটা ফ্রেশ নোট দেবো। গতকালের ফ্রেশ নোটটা আমার দেওয়া হয়নি, মাথা থেকে বেরিয়ে গেছিল অ্যাকচুয়ালি। আমার মাথায় থাকলে আমি গতকাল রাত্রে দিয়ে দিতাম, ঠিক আছে? মাথা থেকে বেরিয়ে গেছিল যে তোদেরকে নোটটা দেওয়া বাকি আছে, তো ওই জন্য দেওয়া হয়নি গতকালের ফ্রেশ নোটটা। গতকালের ফ্রেশ নোটটা পেয়ে যাবি, আজকের ফ্রেশ নোটটা পেয়ে যাবি। আর যদি কোনোদিন আমি এরকম ভুলে যাই আমাকে মনে করাবি, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, ঠিক আছে? চল আজকে তাহলে এখানে শেষ করলাম। তোদের রেগুলার ক্লাস হবে মোটামুটি 11টা থেকে 11:30টার মধ্যে শুরু করবো, 11টাই ধরে রাখ। এবার তোদের জন্য হয়তো কোনোদিনও একটু আগো পিছু করে দিতে পারি, 11টাই স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে? রেগুলার তোদের 11টা না, তোদের 11:30টায় দিয়েছে, ঠিক আছে? ওই 11টা থেকে 11:30টার মধ্যে শুরু করবো রেগুলার। আপাতত 27 তারিখ পর্যন্ত রেগুলার হবে, তারপরে চিন্তা ভাবনা করবো যে রুটিনে আমরা কবে থেকে যাচ্ছি। আপাতত রেগুলার হচ্ছে, ঠিক আছে? তাহলে আশা করি কোনো কোয়েশ্চেন নেই তোদের, যদি থাকে বলে ফেল।